নমস্কার। আজকে আমরা যে টপিকে আমরা যেটা ডিসকাশন করবো এটা হলো কোভিড নিয়ে। কারণ আমরা জানি যে এই প্যান্ডেমিকটা আওয়ার পরে আমরা প্রত্যেকের জীবন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমরা যেভাবে কাজ করতাম, যেভাবে আমরা বাইরে যেতাম, যেভাবে আমরা সোশ্যাল ফাংশনে গ্যাদার করতাম, সবকিছুই আমরা পাল্টাই গেছে। তো আজকে এই ব্যাপারে ডিসকাশন করার লাগিয়া আমরা প্যানেলে 4 জন আমরা নিমন্ত্রণ জানাইছি। আর তারা আমি সবচেয়ে প্রথম পরিচয় করে দিই। মিস্টার পিনাক রয় শিলচর থেকে। নমস্কার। তো তাই হলো একটা এনজিও চালান তারা, সোশ্যাল ওয়ার্ক আর রাইজিং ইউথ সোসাইটি শিলচরের। তো তারা বেসিক্যালি প্রচুর নিউজে এটা এসেছে যে যত কোভিড এর পেশেন্টরা মারা যায় তারা তার অর্গানাইজেশন ওই পেশেন্টরারে নিয়ে তারা শ্মশানে নিয়ে তারা দাহ করে। এটা একটা বিশাল বড় কাজ, আমরা অনেক ডিটেলসে ডিসকাশন করব। পাশে আছেন ডক্টর রাজশেখর চক্রবর্তী, তাই এখন শিলচর করিমগঞ্জে এখন আছেন এজ এ নোডাল অফিসার, মেডিকেল নোডাল অফিসার। তাই এমবিবিএস আর এমবিবিএস করছেন শিলচর থেকে, আর এমডি করছেন তাই গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে। এখন আপাতত করিমগঞ্জে পোস্টেড, আর সিভিল হাসপাতালে তাই পোস্টেড এখন, আর কোভিড এর তাই নোডাল অফিসার ওইখানে। পাশে আছে সুমন পাল। সুমন পাল হলো তাই শিলচরে থাকেন। নমস্কার। আর তাই একটা যোগা সেন্টার চালাইন, আর তার যোগার ইয়েটার নাম হলো যোগী, দা যোগী। আর আমরা এটার লিগে আজকে তাদের নিমন্ত্রণ জানাইছি যে যখন আমরা কোভিড এর ডিসকাশন করবো যে আমরা ফিজিক্যাল এজ ওয়েল এজ মেন্টাল এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো যে কোভিড সিচুয়েশনে কিভাবে যোগার এফেক্ট আইব এটা নিয়ে। তার পাশে আসেন আরেকজন ডাক্তার, তাই অবশ্যই আয়ুর্বেদিক ডাক্তার ডক্টর নবনীতা রয়। নমস্কার। ডক্টর নবনীতা রয় তাই গুয়াহাটি আয়ুর্বেদিক কলেজ থেকে পাস আউট, ওখান থেকে তাই আবার এমডিও করছেন। আর এখন রিজনাল আয়ুর্বেদার রিসার্চ ইনস্টিটিউট ফর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স গুয়াহাটিতে তাই ওখানে চাকরি করেন। তো তাই গুয়াহাটির থেকে জয়েন কররা। তো আমি সবরে আপনারে আমরা কলকাতা সিলেটি কেবিএস সিলেটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা নিজেরা টাইম বার করিয়া আজকে এখানে জয়েন করছেন। প্রচুর প্রশ্ন আছে, আমরা অনেক দর্শকে আগের থেকে প্রশ্ন রেডি রাখছে আপনারা জিজ্ঞাইবার লিগা। তো সবচেয়ে প্রথম আমরা স্টার্ট করবো যে আজকের দিনে যে কোভিড এর যে প্যান্ডেমিক সিচুয়েশন চলে। তো আমি ডক্টর রাজশেখর আমি সবচেয়ে প্রথম প্রশ্ন করবো যে আজকের দিনে যে কোভিড এর সিমটমস, এই মেজর সিমটমসটা কি? কারণ আমরা জানি এটা অনেকটা অ্যাসিম্পটোমেটিক, সিম্পটোমেটিক। তো প্রথম সিমটমস গুলা কি যেটা আমরা বুঝতে পারি যে একটা পেশেন্ট বা একজন কোভিড তার অ্যাটলিস্ট কিছু টাচ করছে আর কি? এখন তো আমরা ম্যাক্সিমাম কেসেস সিমটোমেটিক পাই, আর কিন্তু প্রথম দিকে আমরা প্রথম অ্যাসিমটোমেটিক পেশেন্টই পাইছিলাম। অ্যাসিমটোমেটিক মানে কোনো সিমটমসই নেই। আরটিপিসিআর টেস্ট করা হতো, আরটিপিসিআর এ ভাইরাল ডিএনএ বা ভাইরাল আরএনএটা ডিটেক্ট করতো যে হি হ্যাজ গট দিস ভাইরাস, এই ভাইরাসটা আছে তার শরীরে, তাই ডিজিজ স্টেটে আসুন, কিন্তু অ্যাসিমটোমেটিক ম্যাক্সিমাম পেশেন্ট। প্রথম যারা মাইগ্রেন্ট লেবারের বাইরের থেকে যারা আইছিল আমরা স্টেটে, তারপর থেকে যখন কমিউনিটি স্প্রেড হওয়া শুরু হয়েছে, বয়স্ক মানুষ, ডায়াবেটিক মানুষ, হাইপারটেনসিভ বা একটু ইমিউনিটি যারা কম, তারা যখন একটা কমিউনিটি স্প্রেড হয়েছে তখন সিমটোমেটিক পেশেন্ট আমরা পাওয়া শুরু করছি। সিমটোমেটিক্স মানে যারা জ্বর আছে, মাইলজিয়া বা বডি শরীরে ব্যথা, মাথায় ব্যথা, শুকনা কাশি, গলায় খুশখুশি, সোর থ্রোট, একটু মাঝে মাঝে কেউ সর্দি। আর একটা ইম্পর্টেন্ট সিমটম হলো যে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়। আর কয়েকটা ইউনিক ফিচার্স আছে কোভিড-19 যে স্মেল জায়গা, গন্ধ নিতে পারে না, টেস্ট জায়গা, খাওয়ার ইচ্ছা জায়গা। আর লাস্ট তো যেটা সবচেয়ে ডেঞ্জারাস, এটা হলো শ্বাসকষ্ট। এইগুলো সিমটমসই ম্যাক্সিমাম আমরা এখন পাই। এবং এইজেড পেশেন্টস গুলোতে হাই ফিভার, রেসপিরেটরি ডিস্ট্রেস মানে শ্বাসকষ্ট, কাশি, এইগুলোই বেশি পাওয়া যায়।
কিন্তু এখনো কিছু মানুষ, অ্যারাউন্ড 85 to 90% মানুষ, দে আর অ্যাসিম্পটোমেটিক অর মাইল্ডলি সিমটোমেটিক। জ্বর আছে, কাশি আছে, গা ব্যথা আছে, এগুলা। আর বাকি যে রেস্ট 10% দে আর ডেভেলপিং সিমটমস। তার মধ্যে মর্টালিটি রেট অ্যারাউন্ড 2 to 3%, মানে দে আর ডেভেলপিং, মানে খুব কষ্টজনক শ্বাসকষ্ট হয়, স্যাচুরেশন ড্রপ করে, অক্সিজেন পায় না, হাঁটলে শ্বাসকষ্ট হয়, বইলে শ্বাসকষ্ট হয়। কিন্তু আরেকটা জিনিস এখানে আমি সিমটমস এর কথা যখন আপনি কই, আরেকটা জিনিস কই যে এই জায়গাতে একটা নতুন টার্ম বেরিয়েছে, হ্যাপি হাইপক্সিয়া। হাইপক্সিয়া মানে অক্সিজেন কম হয়ে যাওয়া, শরীরের মাঝে অক্সিজেন কম হয়ে যাওয়া। আর এটা হ্যাপি কেনে? কারণ পেশেন্টে কোনো কিছু বুঝতে পারে না। 94 এর নিচে এলে আমরা অক্সিজেন লাগাইতে লাগে, যেটা অক্সিমিটার দিয়ে লাগাইয়া যদি আমরা দেখি, 94 এর নিচে এলে অক্সিজেন লাগাইতে লাগে, কিন্তু পেশেন্ট কোনো ব্রিদিং প্রবলেম বা কোনো শ্বাসকষ্ট কমপ্লেন করেন না, কিন্তু তার সিচুয়েশনটা আস্তে 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 নিজে নিজেই ডিপ করে, বাট হি ইজ নট ফিলিং ইট। হ্যাঁ, জিনিসটা বুঝেন না, এর লাগে এটার নাম হ্যাপি হাইপক্সিয়া। আর সাডেনলি হঠাৎ করে পেশেন্ট ডিটোরেট করে, 3-4 ঘন্টার ভিতরেই পেশেন্ট মৃত্যুর সম্মুখীন হয়। এর জন্যই এটা হ্যাপি হাইপক্সিয়াটা ধরার লাগে অ্যাসিমটোমেটিক হোক, মাইল্ড সিমটোমেটিক হোক, মডারেটলি সিমটোমেটিক হোক, সব পেশেন্টের এই পালস অক্সিমিটার, আইদার যদি ঘরে আছে, হোম আইসোলেশন আছে, তারা পালস অক্সিমিটার দিয়ে প্রত্যেক 8 ঘন্টা 6 ঘন্টা পরে পরে চেক করা উচিত। আর যদি কেউ হসপিটালে আছে, তার অন ডিউটি ডক্টর, অন ডিউটি নার্স, অন ডিউটি কমিউনিটি হেলথ অফিসার সবই 8 ঘন্টা 6 ঘন্টা পরে পরে পালস অক্সিমিটার দিয়ে এসপিওটা চেক করা উচিত। তো এই যে অক্সিজেনটা যে ড্রপ করে, এটা ইনিশিয়াল ডেজ থেকেই, যার যদি মানে কোভিড যখন ইনফেক্টেড হয় ইমিডিয়েটলি এটা হয়, না 1-2 দিন পরে পরে এটা, মানে 2 দিন পরে অক্সিজেনটা ড্রপ করে, কোন সময় এটা হয়? একটা ইনকুবেশন পিরিয়ড করে একটা জিনিস আছে। ইনকুবেশন পিরিয়ডটা হলো একটা ভাইরাস যখন শরীরে আয়, তার থেকে সিমটম ডেভেলপ করা পর্যন্ত একটা পিরিয়ড থাকে, যখন ভাইরাসটা মাল্টিপ্লাই করে, ভাইরাসটা শরীরে সিমটম দেখা যায়। এটা জেনারেলি দেখা গেছে ফ্রম ভেরিয়াস স্টাডিজ বাইরেছে যে 2 to 14 days, 2 থেকে 14 দিন পর্যন্ত। এর লাগে আমরা 14 দিনের কোয়ারেন্টাইনের কথাটা খুব চলছিল, যে 2 থেকে 14 দিন পর্যন্ত আপনার ইনকুবেশন পিরিয়ড থাকে, তারপর থেকে সিমটম শুরু হয়। এখন এটা এক্স্যাক্টলি কোয়া যেত না পার্টিকুলার পার্সনের লাগে যে তার 5 দিনে ডেভেলপ হইব, না তার 7 দিনে ডেভেলপ হইব, না 8 দিনে ডেভেলপ হইব। এর জন্য ইফ সামওয়ান, মানে কোনো কেউ যদি কোনোভাবেই ডিটেক্টেড হয় যে তার কোভিড-19 আছে, বা কোনো রকমের জ্বর সর্দি কাশি আইছে এবং দেয়ার ইজ আ সাসপিশন যে কোভিড-19 হতে পারে, আমার মতে তখন থেকেই পালস অক্সিমিটার দিয়ে চেক করা উচিত। কোন সময় হইব, এখন পর্যন্ত ডেঞ্জারাস লেভেল কোয়া হয়েছে যে ফ্রম দ্য ইনিশিয়াল ডেথ থেকে, ফ্রম দ্য স্টার্টিং অফ সিমটম থেকে ফার্স্ট উইক টু ফার্স্ট 10 days আর ভেরি ডেঞ্জারাস, 7 to 10 days আর ভেরি ডেঞ্জারাস। ওই সময়টা পিরিয়ডটা বাইরে গেলে মোটামুটি একটা পেশেন্টরে কিওরের স্টেজে আনা যায়। তো ফার্স্ট 7 to 10 days আর ভেরি ডেঞ্জারাস। তো আপনার মতে, আমার মনে হয় যদি প্রত্যেক বাড়িতে যদি একটা পালস অক্সিমিটার যদি একটা রাখে, তো আই থিঙ্ক এটা হলো একটা সেফেস্ট ডিভাইস, যেটা দিয়ে অ্যাটলিস্ট ডিটেক্ট করতে পারবো যে অক্সিজেনটা ড্রপ করেন না, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। দিল্লিতে দিল্লি গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং হোম আইসোলেশন, যারা যারা দিল্লি গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং পালস অক্সিমিটার ফ্রম দ্য গভর্নমেন্ট। আমাদের আসামে গুয়াহাটিতে এখন স্টার্ট হয়েছে, যারা হোম আইসোলেশন আছে তাদেরকে পালস অক্সিমিটার দেওয়া হইবে। এখনো পর্যন্ত করিমগঞ্জ, শিলচর বা এগুলোতে এখনো স্টার্ট হয়েছে না। কিন্তু যদি কেউ পার্সোনালি নিজে আনতে পারেন একটা ভালো পালস অক্সিমিটার, দেন আই থিঙ্ক ইট ইজ গুড নাও। পালস অক্সিমিটার দিয়ে আবার দেখার কয়েকটা পদ্ধতিও আছে, যদি আমি কই আর ইফ আই এম অ্যাডভাইসিং, দেন আমি মনে করি যে পালস অক্সিমিটার দিয়ে শুদ্ধভাবে দেখাটা উচিত। কারণ ভুল দেখে আরো টেনশন হইতে পারে, প্যানিক হইতে পারে। তো যে আঙ্গুলে দেখতে লাগে, এই প্রথম হইল গিয়ে এই আঙ্গুলে কোনো রকমের নেইল পলিশ থাকা উচিত না, কোনো রকমের দাগ থাকা উচিত না, কোনো রং থাকতো না, আহ, আঙ্গুলটা ঠান্ডা হতো না বা ভিজা হতো না, এবং আপনি রেস্টিং পজিশনে, ডিপেন্ডেন্ট পজিশনে আঙ্গুলটা রাখে, এরকম যদি কিছু একটা পজিশন থাকে ডিপেন্ডেন্ট পজিশন, এরকম ঝুলা আঙ্গুলের মাঝে দেখলে হতো না। এবং মিনিমাম 30 সেকেন্ডস যাইতে দেওয়া উচিত, তারপর যে রিডিংটা দ্যাট শুড বি টেকেন। মানে যে 30 সেকেন্ডস পরে যে রিডিংটা দ্যাট শুড বি টেকেন। আমি লাগাইলাম, লাগানোর পরে দেখতে পারি 89% পেনিক হয় না, আস্তে আস্তে বাড়বো, আপনি অপেক্ষা করুন, যদি 30 পরে দেবো পারেন না, দেন ইউ টেক দ্য নেক্সট স্টেপ। তো এটা বেসিক্যালি ইন্ডেক্স ফিঙ্গার বা রিং ফিঙ্গার, এনি ফিঙ্গার, যে কোনো ফিঙ্গার হইলেই হইব না? ইন্ডেক্স ফিঙ্গার, রিং ফিঙ্গার, বা আপনার মিডল ফিঙ্গারেও আপনার যে কোনো ফিঙ্গার, যে ফিঙ্গারসে আপনার নেইল পলিশ নেই ওইটাতে ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমরা খুব মানে সুবিধা হলো জানার,
যে আরো এমনও হইতে পারে যে, কারণ বেসিক্যালি দেখা যায়, কারণ এত আতঙ্কিত এখন মানুষরা যে যখনই কিছু হালকা ফিভার হয় তো সবাই প্যারাসিটামল খাওয়া শুরু করে দেয় বা অনেকে অ্যান্টিবায়োটিক নেয়। তো এটা কি সেফ ওয়ে, না মানে তারা ডক্টর কনসাল্ট করা উচিত ইনিশিয়াল স্টেজ থেকে? কোনোদিনই এটা আজকে কোভিড-19 হোক বা নন কোভিড সিচুয়েশনই হোক, প্রি কোভিড সিচুয়েশন হোক, পোস্ট কোভিড সিচুয়েশন হোক, কোনোদিনই ওভার দ্য কাউন্টার মেডিসিন নেওয়া উচিত না। অ্যান্টিবায়োটিকে বহুত রকমের রিয়াকশন আছে, বহুত রকমের সাইড এফেক্ট আছে, সবে নেওয়া উচিত না। একটা সবসময় একটা মেডিকেল প্র্যাকটিশনারের সান্নিধ্যে আইয়া নেওয়াটা উচিত, কিভাবে কোন মেডিসিনটা দরকার, কোন অ্যান্টিবায়োটিকটা দরকার। দেখুন, ভাইরাল ফিভার হইলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। আজকে যে রোলটা আইছে ফর ডক্সিসাইক্লিন, ফর আইবারমেকটিন, ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক, আইবারমেকটিন একটা অ্যান্টি প্যারাসাইট, ক্রিমিটিমির হইলে দেওয়া হয় বা স্কেবিস হইলে দেওয়া হয়, কিন্তু এগুলার অন্য রোল পাওয়া গেছে ইন কোভিড-19, যারা ভাইরাল রেপ্লিকেশন আটকায়, ভাইরাল ডিএনএ রেপ্লিকেশন আটকায়। তো সবে খাইতে পারবো কিনা না, এটা একটা ইন্ডিভিজুয়ালাইজ ডিসিশন, এবং এই ডিসিশনটা একজন ডক্টরেই নেওয়া উচিত। আপনার যে কোনো প্রাইভেট ডক্টর হোক, গভর্নমেন্ট ডক্টর হোক, আপনি কোনো ডক্টরের লগে আজকালকার তো টেলিমেডিসিনও স্টার্ট হয়েছে, দরকার পড়লে টেলিমেডিসিনেও হইলেও ইউ শুড অলওয়েজ বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য ডক্টর। এটা কোনো কথা না, প্রি কোভিড হোক, পোস্ট কোভিড হোক, ওভার দ্য কাউন্টার ড্রাগস আমাদের ইন্ডিয়াতে আমি মনে করি বন্ধ করা উচিত। অ্যান্টিবায়োটিক তো মোটেই না, প্যারাসিটামল আছে তবুও কোনো ক্ষেত্রে মানা যায়, বাট অ্যান্টিবায়োটিক তো ওভার দ্য কাউন্টার বন্ধ করা উচিত। বিদেশে গেলে, আপনারা ফরেন কান্ট্রিজে গেলে উইদাউট প্রেসক্রিপশন কোনো মেডিসিন পাইতেন না, কিন্তু এই জিনিসটা আমি মনে করি উই আর গোয়িং টু দ্য স্টেজ, ইন্ডিয়াতেও এই স্টেজে আওয়া উচিত যখন উইদাউট প্রেসক্রিপশন মেডিসিন বন্ধ করা উচিত। কারেক্ট। আচ্ছা, আমরা এখন একটু শিফট করি। আমি সুমন পালরে, তাই যোগা ইনস্ট্রাক্টর, আর তানরে আমি একটা প্রশ্ন জিগাই যে আজকের দিনে যেহেতু এখন আমরা ফুললি মানে এখন মোটামুটি আমরা ঘরের মধ্যেই থাকি, আর ম্যাক্সিমাম খুব বেশি যদি কাজ না হয় বা ইম্পর্টেন্ট কিছু কাজ না থাকে তাহলে আমরা বাড়ি, নাহলে আমরা ঘরের মধ্যেই থাকি। তো এই ঘরের মধ্যে থাকার পর দেখা যায় যে বাচ্চারা এই ঘরের মধ্যে সাইকোলজি বা বাকিরা যারা আছে অনেকে ডিপ্রেশনে ভুগে, তো এটার লেগিয়া যোগা কিরকম হেল্প করে? কারণ এখন অনেকে বয়স্ক যারা আছে তারাও যোগা চায়, এটা কিভাবে? আর মানুষরা এখন ডেফিনেটলি প্রচুর মানুষ এখন যোগার অ্যাসিস্ট্যান্স নেয়, তো এটার সম্বন্ধে একটু বলো। ইয়েস। না, কথা ঠিকই কইছেন যে এখন এই কোভিড সিজনে আমরা মানে যতটা হয় বাড়িতে থাকাই বেটার, একদম আটমোস্ট দরকার না হইলে বাইরে নেওয়া উচিত না, যেটা আমিও করি। যেটা এন্ড রিসেন্টলি জাস্ট আমার 2 মাস হয়েছে আমার বাচ্চা হয়েছে, আমার আরো প্রিকশন বেশি নিতে লাগে, রাইট? তো ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা হয় যে আমরা যোগা কিন্তু আমরা অনেক দিন থেকেই মানে এনশিয়েন্ট টাইম, মানে যোগাটা ইটস মানে আমাদের ইন্ডিয়া থেকেই ইয়ে হয়েছে, বাট আমরা এটার এত ইম্পর্টেন্স দিছি না ইন রিসেন্ট টাইম। আমরা যদি পাস্টে দেখি, আমরা কিন্তু যোগারে ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ ইউজ করতাম, বাট এখন আস্তে আস্তে আমরা ওয়েস্টার্ন হয়ে গেছি, এন্ড ওয়েস্টার্নরা ইন্ডিয়ান কালচার এখন মানে অ্যাডাপ্ট করে, রাইট? তো আমরা যোগারে একদম ছাড়িয়ে দিছি। আগে কিন্তু স্কুল কারিকুলামে, দেন আগে যেটা গুরুকুল হইতো, আমরা যোগা ছাড়া, যে সূর্য নমস্কার ছাড়া তারা পড়াশোনা করতো না, রাইট? তারা যোগা করিয়া, সূর্য নমস্কার করিয়া, প্রেয়ার করিয়া, দেন দে ইউজ টু স্টার্ট দেয়ার স্টাডিজ এন্ড অল। বাট আমরা আস্তে আস্তে কি আমরা ওয়েস্টার্ন হয়ে গেলাম, এন্ড ওয়েস্টার্নরা আমরা কালচার করে, রাইট? তো যোগা সবসময় আমরা হেল্প করতো, বাট এখন একটু হাইলাইটেড হয়ে গেছে, মানে ট্রিটমেন্ট খুঁজের যে হ্যাঁ অল্টারনেটিভ কিতা হইতে পারে। দেন দে কেম টু নো দ্যাট হ্যাঁ যোগা করলে অবভিয়াসলি আমি মেন্টালি, ফিজিক্যালি, এন্ড সবচেয়ে বড় যেটা একটা ব্যাপার হয়েছে ইমিউন সিস্টেম। এখন যেটা ইমিউন সিস্টেম বুস্ট করলে আমরা নিজেরা স্ট্রং বানাইতে পারবো, উই ক্যান মেক এ শিল্ড, যে আমরা ওই ভাইরাসটা তাড়াতাড়ি অ্যাটাক করতে পারতো না, যদি অ্যাটাক করেও আমরা নিজেরা তাড়াতাড়ি সারাইয়া উঠতে পারবো, রাইট? তো যোগা ডেফিনেটলি অনেকটা হেল্প করে। আমি লাস্ট কিতা কইতাম মানে আমি 10 ইয়ার্স থেকে আমি প্র্যাকটিস করলাম, এন্ড আমি লাইক 4-5 ইয়ার্স থেকে আমি ক্লাস পড়াইলাম। তো বেনিফিট তো মানে ইননিউমারাস বেনিফিট, বাট
ইন দিস প্রেজেন্ট সিনারিও দেখেন দেখা গেছে যারা ঘরে আমরা কনফাইন্ড হয়ে গেছি, মানে আমরা ঘর থেকে বাইরে পারলাম না, তো এটা ওয়ান অফ দ্য মেইন রিজন অফ ডিপ্রেশন। এন্ড প্লাস সবের ইকোনমিক্যালিও অনেকজন সেটব্যাক হয়ে গেছে, অনেক জনে মানে অনেক রকমের প্রবলেম ফেস করে। সো দেখা গেছে যে তারা মানে এতটাই ডিপ্রেস হয়ে গেছে যে অনেক রকমের টেন্ডেন্সিজ গ্রো করে তার মধ্যে। এন্ড ইন দ্যাট কেস যোগা, প্রাণায়াম, মেডিটেশন খুব 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 হেল্প করে। এখন তো WHO কোন বা বাইরে রিসার্চ হওয়ার অনেক কিছু নিয়ে যে যোগা এতটা হেল্পফুল, রাইট? তো একটা জিনিস দেখা গেছে, এটা সিম্পল জিনিস, যে যখন আমরা হ্যাপি থাকি, যখন আমরা ফিল গুড হরমোনস রিলিজ হয়, লাইক ডোপামিন আছে, এন্ডোরফিন আছে, এগুলো ফিল গুড হরমোন, তো ওইগুলো আমরা হেল্প করে টু কোপ আপ উইথ দিস মানে স্ট্রেস এন্ড এংজাইটিস, রাইট? এন্ড যে কর্টিসলস আছে যেটা স্ট্রেস হরমোন, ওইটারও কমাইতে হেল্প করে। তো ডেফিনেটলি যোগা যখন আমরা করি, বডি যখন মুভমেন্ট হয়, তো বডি আমরা যত লিম্ফেটিক সিস্টেমের আছে, যেটা লিম্ফেটিক ফ্লুইডস হয় যেটা, তো ওইটা মুভ করে বডিতে। দেন ইন ইন ডাইরেক্ট হইন বা ইনডাইরেক্ট ওয়েতে ইমিউন সিস্টেম এটা স্ট্রং করে। তো মানে ডক্টরসরা আছে এখানে, আমি বেশি সাইন্টিফিক ওয়েতে হওয়া যেত না, বাট যোগা ইজ সো ভেরি সায়েন্স, মানে এটা জাস্ট এমনি করার মতো জিনিস না, যোগা ইজ এ সায়েন্স, ঠিক আছে? তো আমি তো প্রেফার করি আমার নিয়ার মানে আমার পাড়াতে আছে আমার স্কুল ফ্রেন্ডস এন্ড অল, আই মানে ইউজ টু টেল দেম কি এখন বাড়িতে আসো, আগে কইতাই যে সময় নাই যোগা করার সময় নাই, যখন সময় মু করবো, বাট রাইট নাও এটা মানে না করলে না হয় আর কি। এন্ড ইউজ দিস টাইম, মানে আমরা ঘরে বই রইছি যখন, তো এটলিস্ট এখনের সময়টারে ইউটিলাইজ করো এন্ড ডু যোগা। আচ্ছা, যোগাটা অনেকে যে কেউ ইউটিউব থেকে দেখিয়া, যেটা আমরা হ্যাঁ হ্যাঁ ইউটিউব থেকে দেখিয়া, এক্স্যাক্ট, যদি ইউটিউব কেউ থেকে দেখিয়া করা ভালো নেই, যদি কেউ করে, কারণ অনেকে তো বিভিন্ন এজ গ্রুপের থাকে, অনেকের প্রেশারও থাকে, তো এটা রেকমেন্ডেড না কিরকম এটা স্টার্ট করা উচিত? শোনা যান না মিউট হয়ে গেছে। আমরা ডক্টর নবনীতার কাছে আই, সুমনের কাছে আমরা পরে যাই, তারটা মিউট হয়ে গেছে। ডক্টর নবনীতা হলো আয়ুর্বেদিক স্পেশালিস্ট। তো বেসিক্যালি আজকে এই কোভিড এর সিচুয়েশনে যে সিমটমস গুলা, বেসিক্যালি মানুষ এত আতঙ্কিত হয়ে গেছে এখন যে মানুষের মানে ঘর থেকে বারোরই না, আর যারা বারোরও তারাও ঘরে আইয়া গরম দিয়ে স্নান টান করিয়া তারা মোটামুটি, যেহেতু বাচ্চারা থাকে, বয়স্করা থাকে, তারা নিজেরা একটু আলাদা করে রাখার চেষ্টা করে। তো এই কোভিড সিচুয়েশন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিরকম হেল্প করে একটু আমরা কই, যদি কেউ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি যায় বা ওই রকম। আচ্ছা, এখন আমি অনেক কিছু আমার অনেক কিছু কর আছে, বাট আমি চেষ্টা করবো আমি পার্ট বাই পার্ট সিচুয়েশনটা অ্যাড্রেস করা। তো ফার্স্ট আমি যেটা ডক্টর রাজশেখর চক্রবর্তী কইছেন যে মানে আমরা কোনোদিনও ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগসটা বন্ধ হয়ে যেতে লাগে, উইদাউট প্রেসক্রিপশন ওটিসি নেওয়াটা ঠিক না। আপনি আমার কথা শুনলেন? হ্যালো হ্যালো, ওভার দ্য কাউন্টার ড্রাগসটা নেওয়াটা বন্ধ করা উচিত, কারণ এটা নিয়ে অনেক ড্রাগসের অনেক ভ্যারাইটি আছে, অনেক ভাবে ড্রাগস অনেক পেশেন্টের ডোজের উপরে ডিপেন্ড করে, ডিজিজের উপরে ডিপেন্ড করে, একটা ডাক্তারই বুঝবো কোন ডিজিজে ইয়ে করে। তো এই জিনিসটার উপরে আমি আয়ুর্বেদিক থেকে আমি আরো কই, আমরা আয়ুর্বেদিকের একটা প্রবলেম যেটা আমরা ফেস করি, যে আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যেটা প্রোটোকল আছে, জিএমপি প্রোটোকল ফেস না করা অনেক কোম্পানি আছে, যেটা আয়ুর্বেদিক ড্রাগস এর নামে অনেক কিছু মানে উল্টা পুল্টা করিয়া যায়, যেটা জেনারেল পাবলিক একদম জানে না। ফার্স্ট মিসকনসেপশন, আয়ুর্বেদিক ড্রাগস ডু নট হ্যাভ এনি সাইড এফেক্ট। ইটস এ মিসকনসেপশন। আমি আজকে আবার কইলাম, আয়ুর্বেদিক ড্রাগস শুড বি অ্যাডভাইসড বাই এন আয়ুর্বেদিক প্র্যাকটিশনার অনলি। অনেক ড্রাগস আছে, অনেক সময় দরকার নাই, প্রেগনেন্সির সময় অনেক ড্রাগস দেওয়া হয় না,
অনেক ড্রাগস আছে যেটা পিস দিকে একটা বালা ড্রাগসই নিল, যারা যে কোনো একটা ড্রাগ নিল। আয়ুর্বেদিক টার্মস গুলো ওল্ড এজ টার্মস, এটা 2000-3000 ইয়ার্স ব্যাকওয়ার্ড টার্ম। অনেক মানুষের জানে না একটা টার্মে কি হয়, আমরা মেকানিজম কি। তো একটা যাই হোক, একটা কমন ডিসঅর্ডারে একটা দেওয়া থাকবে, যেরকম বাচ্চা ব্যাধি। বা আমি আপনার একটা এক্সাম্পল দিলাম বলারিস্টা, আমি কেউরে বলারিস্টা একটা আয়ুর্বেদিক ড্রাগ, যেটা আমি কেউরে খাইতে দিলাম। আমি একটা ডোজে একজনের প্রেসক্রাইব করবো, পেশেন্টটাই আমার আবার জিজ্ঞাসা পিস দিকে তো লেখা আছে এটা তো এই জিনিসের লাগে, আপনি কি নিয়ে এই ডিসঅর্ডারে আমার দিচ্ছেন। এটা একটা বহুত বড় মিসকনসেপশন, এটা আয়ুর্বেদিক প্র্যাকটিশনারই বুঝবো। এখন থার্ড পয়েন্ট হইলো কোভিড-19 এন্ড আয়ুর্বেদা। প্রথম কোভিড-19 ইজ এ প্যান্ডেমিক। এটা উহান ভাইরাস, এটা ফার্স্ট চায়না থেকে স্প্রেড হইয়া ইন্ডিয়াতে আইছে। তো এটা WHO প্রটোকল, যেটা প্যান্ডেমিক প্রটোকলের ট্রিটমেন্ট মেজরলি এটা মডার্ন সায়েন্সের, যেগুলো WHO মডার্ন সায়েন্স বেস প্রটোকলই দিয়া যাইব অবভিয়াসলি। ইন্ডিয়ার মধ্যে আমরা আইয়া দেখছি যখন অনেক আমরা যেটা CCRS বা সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, যেটা মিনিস্ট্রি অফ আয়ুষের বডি। তো CCRS আয়ুর্বেদিক হসপিটালসে এই সময় আমরা অনেক জায়গায় অনলি পিওরলি আয়ুর্বেদিক প্রটোকলে কোভিড-19 ট্রিট হয়েছে। আমি আপনাদের রিপিট করলাম, পিওরলি আয়ুর্বেদিক প্রটোকলে ট্রিটমেন্ট হয়েছে, পেশেন্ট সুস্থ হয়েছে। আরো কিন্তু এগুলো পিওরলি আয়ুর্বেদিক হসপিটাল, ডেজিগনেটেড হসপিটাল। আর আরেকটা জিনিস এটা গভর্নমেন্ট অফ আয়ুষে করছে, মিনিস্ট্রি অফ আয়ুষে, সরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আয়ুষে করছে কিটা একটা অ্যাপ তৈরি করছে, এটা হলো আয়ুষ সঞ্জীবনী অ্যাপ। এই অ্যাপের সঙ্গে আমরা মানে যেটা বডি ইমিউনিটি স্ট্যাটাসটা যেটা একজনে করছে, একটু আগে সুমন পালে করছেন, যে আমরা বডি একটা ইনহেরেন্ট ইমিউনিটি একটা নিয়াই আই করতে। কোভিড-19 একটা বাইরের থেকে একটা ডিজিজ, যেটা ইনফেক্টিভ ডিজিজ, ফ্লুর একটা ভ্যারাইটি। ডিফারেন্স হইলো কোভিড-19 এর স্প্রেডের ক্ষমতাটা বেশি। নর্মাল যেটা কেউ সর্দি কাশি লাগার যেভাবে আমরা স্প্রেড বা ভিরুলেন্স একটা হইব, অন্য আরেকজন মানুষের ইনফেক্ট করার যেটা আমরা টেন্ডেন্সি থাকবো, কোভিড-19 এর এটা বেশি। আরো সেকেন্ডলি হলো কোভিড-19 এ পেশেন্ট এটা কোয়া যেতে পারতো না, মানে কোন পেশেন্টের কিভাবে এফেক্ট করব, এটা একটা দুইটা। কিন্তু আমরা কিটা করতে পারি, যেটা আমরা বডি ইমিউনিটি স্ট্রং রাখতে পারি, যে ইভেন ইফ আমার এটা ডিজিজটা অ্যাটাক করে, আমি আমার মানে ইমিউন সেক্টরটা এত স্ট্রং করতে পারি যেটা দিয়ে আমার ডিজিজটাই হইতো না। তখন গভর্নমেন্ট অফ আয়ুষে অনেক কিছু প্রটোকল দিছে, যেটা আমরা ঘরে করতে পারি, যেটাই আমরা অনেক কিছু হেল্প হয়। আর এখন পর্যন্ত যেটা আয়ুষ সঞ্জীবনী অ্যাপ আছে, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবা, করিয়া আপনারা নিজের নাম করিয়া এটাও দিতে পারবা। এটা দিয়ে একটা রিসার্চ বেসড অ্যাপ্লিকেশন হয়, যেটা দিয়ে দেখা যায় যে আয়ুষ প্রটোকল ফলো করিয়া মানুষের কতটুকু লাভ হয়েছে। তো এখন পর্যন্ত যেটা আমরা রিসার্চ ডাটা বেস পাইছি, এটার ভিত্তিত হইতে পারি কি যারা আমরা প্রটোকল ফলো করে তারা অনেক সুস্থ, আর অনেকভাবে তারা মানে অনেক পেশেন্ট আছে যে যারা যোগা এন্ড আয়ুর্বেদিক প্রটোকল ফলো করিয়া তারা রিকভারি রেট ইজ হাইয়ার। এটা স্টিল ইন দ্য প্রসেস অফ রিসার্চ, আমি আপনারা ফাইনাল ডাটা দিতে পারতাম না, কারণ এটা প্যান্ডেমিক চলিয়া যায়। আমরা প্রচেষ্টা লাগাইছি, আর লাগানোর মধ্যে আমি যেটা ঘরোয়া যদি আপনারা জিকা ইনফো পাওয়া যায়, এখানের মধ্যে অনেক কিছু দেখবা, কিছু ড্রাগ আছে যেটা আয়ুর্বেদিক ডক্টরই দিতে পারবো, যেটা আমরা হসপিটাল বেস থেকে আমরা বা ডেসিগনেটেড আয়ুর্বেদিক মানে কেয়ার সেন্টার থেকে ধন্যবাদ। আর কিছু জিনিস যেটা আমরা ইন্ডিয়ান লাইফস্টাইলে এই রোল দেওয়ার, যেরকম আপনি গরম ওয়ার্ম ওয়াটার, লিউকওয়ার্ম ওয়াটার, যেটা টার্মারিক, এটা টার্মারিকের উপরে তো অনেক রিসার্চ হয়েছে, এটা একটা। আরো অনেক কিছু আছে যেটা আয়ুষ ওয়ার্ক করে আমরা খুব করা হয়, এটার মানে আপনার অনেক কিছু হেল্প করে কোভিড-19 দিকে। আয়ুষ ওয়ার্ক যেটা এটা অনেকভাবে মানে করা হয়, আর এটা আপনি ওটিসি ওভার দ্য কাউন্টারও আয়ুষ ওয়ার্কে অনেক কোম্পানি এটার করে মার্কেট করে, এটা ভরে আনিয়ে আপনি যেরকম চা খান এরকম এটা আপনি লইতে পারেন। এই জিনিসটা আমি আপনাদের বলতে চাই, বিকজ আমরা রিসার্চ বেসে দেখা গেছে যারা এই প্রটোকল ফলো করে তারা কিন্তু মানে কোভিড-19 থেকে অনেকভাবে তারা লাগে। এই রিসার্চ বেসটা আমরা উপরে আগে করা হয়, বিকজ আমরাও জব করলাম, আমরা আগে এটা করলাম,
আমি এখন পর্যন্ত এটা ফলো করলাম। আপনি বিশ্বাস করছেন না, আমি অনেক ডেইলি আমি ট্যুরে যাই, ডেইলি এত মানুষের কাছে আমি এক্সপোজ হই। বাট এই লাস্ট 6 মান্থসে আমি যখন থেকে আমি প্রোটোকলস গুলো ফলো করলাম, আমার একদিনও সর্দি কাশি হাঁচি হচ্ছে না। আমি নিজে ফলো করলাম। তো আমি আমার ফিডব্যাক আপনারা দিলাম, বা আমরা যত পেশেন্টসদের দিছি তারা ফিডব্যাক ভালো। এখন আপনি আমার তো আপনি আমরা এমন কোনো কিছু নাম কইতে পারবা যেটা আমরা বাড়িতে খাইতে পারি, যেটা আমরা ইমিউন সিস্টেম স্ট্রং করার লিগে, এরকম কিছু জেনারেল মেডিসিন বা যেটা সিরাপ টাইপের আয়ুর্বেদিক? হ্যাঁ, আমি কইতে পারি কিছু কিছু আছে। দেখুন আপনার আজকের স্টেজে আপনার আয়ুষ কোয়ার যেটা কোয়া হয়েছে, যেটা ফর্মুলেশন, এটা যেটা মার্কেটও এটা আপনি ঘরেও বানাইতে পারেন। এটার মধ্যে বেসিক্যালি 4টা ইনগ্রিডিয়েন্টস আছে, আপনার কিচেনেই পাইলিবা। দালচিনি, সিনামোমো, তারপরে আপনার গুলমরিচ যেটা হচ্ছে কৃষ্ণমরিচ যেটা, তারপরে আপনি তুলসী পাতা মেজরিটি সবের বাসার থাকে। তুলসী পাতা 4টা 5টা আপনি নিন আপনার মতে। আর যেটা আদা, যেটা যেটা শুকনা আদা, শুন্ঠি যেটা কয়, শুন্ঠি, এটা জিঞ্জিবার আর কি, কিন্তু মানে এটা না, ওয়েট না, শুকনা আদা, আদাটা শুকানি হইতো। তো ওইগুলো একটা পার্টিকুলার অ্যামাউন্ট 1 মুঠি নিবা। আপনি চা যেরকম বানাই, আইদার আপনার যদি চা মিক্স করিয়া বানাইতে ইচ্ছা হয় বানাইলি, বা আর যদি ইচ্ছা না হয় টাইটলি এটা 20 মিনিটস 1:4 রেশিও, মানে যদি আপনি এইগুলো ড্রাগস 1 মুঠি নেন, 4 মুঠি আপনার বা 4 কাপ আপনার জল নিতে লাগবে। তো 1:4 রেশিওতে আপনি নিয়ে এটারে বয়েল করেন, ফর স্টিম করিয়া বয়েল করেন 10 to 15 মিনিট। তারপরে ওই কাঢ়াটা আপনি ফ্রেশলি প্রিপেয়ার করিয়া ডেইলি 2 to 3 টাইমস আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আপনি রেগুলার নিয়ে যান ফর এভরি ডে, আপনারা লাগে ফর অল এজেস, অল পারসন এটা নেওয়া যায়। এটা আপনার এটা খুব ভালো একটা ইমিউন বুস্টার। আরেকটা জিনিস আছে যেটা আমি টার্মারিক, হ্যাঁ টার্মারিক যেটা করছি, হলদি। তো হলদি দুধ, আপনি যদি হলদি ঘরে যদি আপনার কাছে ফ্রেশ হলদি আছে, তো এটা হলদিটা আপনি যদি মিক্সি হয় বা পাতা হয়, এটা পিষিয়া, যেটা এটার একটু 1 টিস্পুন বা 2 টিস্পুন এটার ফ্রেশ জুসটা এক্সট্রাক্ট করে আপনি দুধ ওয়ার্ম ওয়াটার, মানে ওয়ার্ম মিল্কের মধ্যে আপনি মিক্স করিয়া ডেইলি আপনি খাইতে পারেন, যদি আপনার ডায়াবেটিসে বা আপনার ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম না থাকে। তাইলে এটা একটা ভালো ড্রিঙ্ক যেটা আপনি ডেইলি করতে পারেন। এটা আরো এই দুটা মানে মোস্ট কমন যেটা আমরা কই। আরো অ্যাভয়েড করবা কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ঠান্ডা জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করবা। ওয়ার্ম ওয়াটার, ওয়ার্ম গার্গল, গরম, এটা করলে অনেক কিছু আপনার লাভ হইব, যেটা কমনলি আমরা ঘরে করতে পারি। মানে অন্যান্য ছাড়া এগুলো সবই করা যায় আই থিঙ্ক। মানে বিশেষ ধন্যবাদ। আচ্ছা, আমি এখন যাই। আমরা মধ্যে একজন আছে এখানে, পিনাক রয়। তো আমি একটা সেইং কই যে রিলেশনশিপ ডাজন্ট শাইন বাই শেকিং হ্যান্ডস ইন বেস্ট টাইমস, বাট ইট ব্লসমস বাই হোল্ডিং হ্যান্ডস ফার্মলি ইন ক্রিটিক্যাল সিচুয়েশন। আমরা দেখছি আগে যখন সোশ্যালাইজিং হইতো, কেউ যদি অসুস্থ হয় আমরা বাড়িতে যেতাম, গিয়া আমরা জিগাইতাম, কেউ মেডিসিন নিয়ে আইতো, কেউ হসপিটালে কেউ অসুস্থ হইলে কেউ থাকতো, আমরা এখানে নাইট ডিউটি দিতাম। এমন এক দিন আইছে আজকের দিন যে নিজের আত্মীয় স্বজন মারা গেলেও কেউ যান না সঙ্গে দাহ করার লেগে। এই ভদ্রলোক পিনাক রয়, আপনি স্ক্রিনে যারা দেখতে পারা, এই ভদ্রলোক তারা একটা এনজিও আছে, রাইজিং ইউথ সোসাইটি। তারা একটা কমপ্লিট একটা টিম আছে, যে যখন থেকে কোভিড এর এই মৃত্যু শুরু হইলো, মানে নিজের আত্মীয় স্বজন, এমনও দেখা গেছে নিজের ছেলেমেয়েরাও যান না যেখানে দাহ করতে, তারা কিন্তু তারা দাহ করে। তো আমি পিনাকরের সবচেয়ে প্রথম জিজ্ঞাসা যে আপনারাই মানে এই জিনিসটা কোন সময় ফিল হইলো যে আপনারা এই কাজে আপনারা চাপাইয়া পড়বা, আর আজকের দিনে হোটেলে থেকে নিজের বাড়িতে না গিয়া হোটেলে থেকিয়া আপনারা এখনো দাহ কররা, এই জিনিসটা কিরকম আপনার মাইন্ডে আইলো বা আপনার এনজিওর মাইন্ডে? অ্যাকচুয়ালি মাইন্ডে আওয়া এরকম কোনো কথা নাই। প্রথম তো আমরা নর্মালি লকডাউন যখন শুরু হয়েছিল, যখন ফুললি লকডাউন 1.0 যখন শুরু হয়েছিল, তো তখন থেকে আমরা সোসাইটিতে নতুন, আমরা অ্যাকচুয়ালি নর্মালি আমরা অর্গানাইজেশন, আমরা 2016 থেকে আমরা মোবাইল ফুড ব্যাংকিং এর নর্মালি আমরা কাজ করি। মানে রেগুলার আমরা অ্যাকচুয়ালি ওই যে যেগুলো ফাংশনে এক্সেসিভ যেগুলো ফুড থাকে
ওই ফুডগুলো আমরা কালেকশন করি হোল নাইট আমরা পুরো বরাকবিলিতে। তারপরে ওই খাবারগুলো আমরা অ্যাকচুয়ালি ওই যারা ডেস্টিটিউট থাকে রাস্তাতে, যারা হোমলেস, হাঙ্গার, বেগার্স, তারা প্রোভাইড করে। তো অ্যাকচুয়ালি আমরা ওই কাজেই আমরা খুব ব্যস্ত থাকি। তো যেহেতু লকডাউন যখন শুরু হয়েছে, তো ওই লকডাউন শুরু হওয়ার পর থেকে অনেক মানুষের রোজগার গেছে গিয়া, পুরা শহর বন্ধ, রাস্তার মধ্যে অনেক ভিক্ষুকরা বা যারা হোমলেস, যারা টোটালি মানুষের কিছু দিলে পরে খাইতো, ওই রকম অবস্থাতেই যারা আসিল, তো তারা লেগে অনেক অসুবিধার শুরু হয়ে গেছিল। তো আমরা তখন ঝাঁপাইয়া পড়ছিলাম ওই মানুষগুলোর হেল্পে লেগে। তো এই কাজ করতে 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 প্রত্যেক দিন সকাল, দুপুর বেলা, বিকাল, তিনো টাইম আমরা এই কাজটাই করতাম। তো তখন একটা ধারাবাহিক ভাবে ওই কাজটাই চলতে আসিল অনেক দিন ধরে। তারপরে যখন স্টোরিটা পুরাপুরি উল্টো হয়ে গেছে আর কি, তখন যখন প্রথম মৃত্যু হয়েছে, সো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা খবর দেওয়া হইলো যে এজ এ ভলান্টারি সার্ভিসেস এর লাগিয়া জাস্ট 4 জন ভলান্টিয়ার আমরা প্রোভাইড করো, যারা এটলিস্ট কান্ধা দিতে পারে আর কি। আপনারা কিন্তু কোয়া হইছে না যে তোমরা ক্রিমেশন বা দাহ করা, এটা আমরা কোনো কিছু কোয়া হইছে না। জাস্ট আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোয়া হইছে যে জাস্ট খালি 4 জন ভলান্টিয়ার দেও, আর তোমরা জাস্ট খালি গাড়ির থেকে খালি কাঁধে করে জাস্ট খালি নামাইয়া নিয়ে রাখবে। তো এটাতে তো কোনো এমন কোনো কথা নয়, খুব ডর লাগছে তখন সত্যি। আমরা ভলান্টিয়ার যেগুলো এমন কোনো এজ না, ধরুন 17, 18, 19 এই এজের আর কি, ম্যাক্সিমাম 25, 26 এর ভিতরেই সব। তো এই কথা করার পরে চলো আমরা ভলান্টিয়ার, অবশ্য ম্যাক্সিমাম ভলান্টিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে ফুললি ট্রেন্ড, সেন্ট্রালি ট্রেন্ড আছে আমরা ভলান্টিয়ার। তো এটা প্লাস পয়েন্ট, যার লাগে একটু অল্প সাহস আছে তার মধ্যে। তো আমরা যেহেতু কান্দা দেওয়ার কথা কয়েছি, তো আর প্রথম আমরা যখন ডেথ হয়েছিল মিস্টার নারায়ণ মিত্র, তো আপনারা নিশ্চয়ই চিনুন, শিলচর জানিগঞ্জে তাইনের ঘর। তো তাইনের মৃত্যু হওয়ার পরে আমরা তাইনে নিয়ে যাওয়া হয়েছে শিলচর থেকে, শিলচর মেডিকেল কলেজ থেকে রওনা দিছি আমরা। ডেড বডি আমরা নিজেই লইছি গাড়ি দিয়ে। তো এখান থেকে আমরা প্রায় 95 to 100 কিলোমিটার দূর ডিমাসা বর্ডারে আমরা ডেড বডি লইয়া ক্যারি করিয়া গেছি রাত্রিবেলা। তখন দিনের বেলা তো কোনো কাজই হয় না। তো 100 কিলোমিটার দূর এক গভীর জঙ্গলের মধ্যে লইয়া যাওয়া হয়েছে। তো পুলিশ আমরা সঙ্গেও আসছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মানুষের সঙ্গে। কিন্তু এমন একটা জায়গায় যাওয়ার পরে পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশনের মানুষগুলো তারা থামিয়ে গেছে গিয়ে। এখান থেকে আরো অনেক কিছু ভিতরে জঙ্গল জায়গা, ওইখানের মধ্যে নিয়ে লাকড়ি এক গাড়ি আমরা দেওয়া হয়েছে যে এই তোমরা লাকড়ি আর এই ডেড বডি তোমরা এখানে একটা চিতা একটা বানাইলো। আমরা এই কথা করার পর আমরা নিজে একটু স্ট্রেঞ্জ হয়ে গেছি, দেখি এখানের মধ্যে কোনো মানুষই নেই। তারা তো একটা জায়গা, পিপি কিটটা আছিল, পিপি কিট তারা দিছিল। হ্যাঁ পিপি কিট দেওয়া হয়েছে, এগুলো সবকিছু দেওয়া হয়েছে। এটা লিমিটেড অল্প লাকড়ি আর এমন জঙ্গলের মধ্যে। তো যাই হোক, কোনো কষ্ট করে আমরা এমন 4-5 জন মানুষ, 6 জন গেছিলাম প্রথম দিন। এমন এই 6 জন মানুষ যারা আমি হয়তো কোনো সময় ডেড বডি দেখছিলাম শ্মশান ঘাটে, তাও কেউ সঙ্গে গিয়া। বাদ বাকি যারা, আমার তো অনেক ছোট 18-19 বছরের ছেলেরা, যারা 10 মিটার দূর থেকে কোনো ডেড বডি আজকে পর্যন্ত দেখছে না, এই ছেলেরা লইয়া। তো এটা ইন্টারেস্টিং স্টোরি আর কি। তো যখন কয়েছে ডেড বডি নেওয়ার কথা, পুরো অন্ধকারের মধ্যে গিয়ে, কোনো লাইট নাই, এমনকি এত গভীর জঙ্গল, মানুষ তো এই 8-10 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের চেহারা পর্যন্ত দেখা যায় না, গভীর জঙ্গল। ওই জায়গার মধ্যে এমন একটা সিচুয়েশন, যদি কেউ উঠেও লইয়া যায় গিয়া বা বাঘেও খাইলে, তাইলে কোনো ব্যক্তি নাই। তো ওই সিচুয়েশনের মধ্যে এমন বৃষ্টি আর একদম লিমিটেড লাকড়ি দিয়া চিতা সাজানি, তো কোনোদিন ডেড বডি দেখছে না আমরা একটা ভলান্টিয়ারে, তো চিতা কেমনে সাজাইবো? কোন রকম যাই হোক একটু জঙ্গলের মধ্যে বইয়া নিয়ে এগুলো চিতা সাজাইলাম। তারপর এত ভারী ডেড বডি কান্দে করিয়ে লইয়া গেছে, তাও অন্ধকার, এর মধ্যে কাভার করা, 4 লেয়ার কাভার করা ডেড বডি, মানে সিচুয়েশন পুরা প্যাথেটিক আর কি। মানে বাবার মতো না, খুব ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা। আর কোনো মানুষ নাই। পুলিশ তো অনেক দূরে, এটা প্রায় প্রায় 200 মিটার দূরে পুলিশ প্রশাসন চক আমরা এখানে ছাড়ি দিছে। দেন স্টেপ বাই স্টেপ আমরা আই গেছি উপরে, কিছু করার নাই। তখন চিতা বানাইয়া ডেড বডি আমরা রাখছি। রাখার পরে তো এমন শুরু, আগুন ধরে না, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত কষ্ট, কারণ আমরা কোনো এক্সপিরিয়েন্স নেই। এই ছেলেরা ডেড বডি যারা দেখছে না, তারা হঠাৎ করে এরকম ছাড়া হয়ে গেছে। যাই হোক, ওই দিনের এক্সপিরিয়েন্স খুব মারাত্মক ছিল। আগের দিন সকালে 10টার সময় আমরা প্রিপারেশন নিছি যে ফার্স্ট ডেড বডি আমরা যাইতাম এটা লইয়া। আর ওই দিন আমরা শেষ করিয়া
রিটার্ন করছি সকাল 6টার সময়, মানে একটা ডেড বডির লিগে এত কষ্টে শেষ করছি, মানে তো করার মতো না। সকাল 3-4টা ওইখানেই বাজি গেছে। একবার বৃষ্টি আবার পুরা শ্মশান পুরা আবার সব নিবি যায়, আরেকবার দরানি হয়, আবার নিবে, অর্ধেক জলে বডি, আবার মানে অনেক খারাপ অবস্থা আসলো। এমন লিমিটেড, তাও তেলের উপরে পুরা বেস করছিলাম, তেল শেষ হয়ে গেছে। পরে কিতা করতাম, পরে হাফলং রোডের মধ্যে দাঁড়াইয়া টাটা মানে বড় বড় গুয়াহাটির থেকে বড় বড় ট্রাক আয়, ওই ট্রাক গুলা থামাইয়া থামাইয়া কেরোসিন পরে ডিজেল এগুলা লইয়া 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 মানে এরকমই প্রথম সৎকারটা করা হয়েছে আর কি। তারপরে আরো 1-2টা সৎকার এখানে করা হয়েছে 1-2 দিন পরে। আমরা প্রথম দিন আমরা কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, আনার পরে আমরা তো অ্যাডমিশন দিয়ে কোয়া হয়েছে যে তোমরা জাস্ট রেস্ট করো, সকালে যাইবে। যেই সকাল হয়েছে সেন্টার, আমরা এমনটা হোটেল দেওয়া হয়েছে বাইরে দেখি, এটা তো সকালে শুনি যে এটা কোয়ারেন্টাইন সেন্টার, কিন্তু আমরা এর আগে এরকম কিছু কোয়া হয়েছে না। তো এরপরে এরকম অবস্থাতে বিকাল হইতে আমরা তো নিজেই গরম হয়ে গেছি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। এরকম হইলে আমরা এর আগে কোয়া তো উচিত আছে যে তোমরা কোয়ারেন্টাইনে রাখা হইব, আমরা কইছে না এরকম কিছু না। তারপরে তো আমরা অত রিকোয়েস্ট করছি, আমরা ডিডিসি ম্যাডাম আসলা, তো ম্যাডামরা কইলাম ম্যাডাম এরকম হইলে তো কোনো অবস্থায় পসিবল না, আপনারা মিথ্যা কথা কই আনলা কেন, ঠিক আছে আপনারা এটা করতে পারতেন, আমরা এটা ছাড়ুন যে কোনো। তারপর তারা একটু ব্যবস্থা করি, ব্যবস্থা করতে করতে বিকাল 5টা 5:30 সময় আমরা মুক্ত করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার থেকে। তারপরে আমরা বাগিয়ে বসে আমরা আমরা এরকম হইলে আমরা আর পারতাম না কোনো অবস্থায়। তো ওই দিন একটা ড্রেস লাগিয়ে আসলাম, তো এই কাপড়গুলো ভিজিয়ে তারপর অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা ড্রেসও পাঠানো হয়েছিল, তখনই আবার ওই নতুন ড্রেস লাগিয়ে আমরা ঘরে আইছি। এরপরে ঘরে আওয়ার পরে তো আস্তে আস্তে কথাটা স্প্রেড হয়ে গেছে যে আমরা এই কাজে যাই গেছিলাম গিয়ে কেমনে কেমনে যে খবর পাইছে। এরপরে থেকে শুরু হয়েছে সোসাইটিতে অনেক সমস্যা। যাই হোক, এটা করিয়া প্রথমটা গেছে, তারপরে সেকেন্ড আবার মালা দত্ত মজুমদার, আবার আমরা আবার সেম ভাবে ডাকা হয়েছে, আরেকবার প্লিজ হেল্প করো অ্যাডমিনিস্ট্রেশন থেকে, কেউ নাই। আমরা আবার কইছি যে এরকম যদি সিচুয়েশন হয় তাইলে আমরা আর কোনো অবস্থা আমরা আইতাম না। এরপরে পরের দিন আবার টিম একটু চেঞ্জ করছি, একটু মানে বয়স যার একদম কম 15-16 বছর তারা সরাইয়া একটু এই জেলা 26-27 বছরে আরো 2জন লইছি ভলান্টিয়ার। এরকম পরের দিন মোটামুটি হয়েছে। এরপরে থেকে তো স্টেপ বাই স্টেপ অ্যাডমিনিস্ট্রেশনে আর ছাড়তেই রাজি না, তো শুরু হয়েছে। এরপরে ওই জায়গা স্পটটা ছাড়া এরপরে আমরা হরিনগর থেকে আরো 50-55 কিলোমিটার দূর, প্রায় টোটাল এখানে 120-30 কিলোমিটার দূর নিয়েও আমরা ক্রিমেশন করছি। আরেকটা জায়গা লাবক বাগান ওই একটা জায়গা আছে, একটা বাগান, ওইখানেও আমরা ক্রিমেশন করছিলাম একজনের। এখানের মধ্যে চিতা সাজানোর উপরে ডেড বডি উঠাই লিছি, এরকম জায়গাতে বাগানের প্রায় 2000 মানুষে ইয়া প্রটেক্ট করছে যে, আর তারা এন্টি হয়ে গেছিল পুরা। তারা আমরা এখানে দাহ করতেই দিত না, করোনা দাহ করতে দিত না। এখান থেকে ডেড বডি শ্মশান থেকে চুলা থেকে আমরা ডেড বডি তুলিয়া সব লাকড়ি আবার উঠে লইয়া আরো 30-40 কিলোমিটার দূরে আবার লইয়া গিয়ে আবার দাহ করছি। এরকম ওই থেকে শুরু হইলো, ডেইলি নতুন নতুন সিচুয়েশন ফেস করতে লাগছে। তো যাই হোক, হোপফুলি মানে আমরা খুব লাকি ফিল করি যে আজকের ডেটে আমরা শিলচরের এমএলএ মহাশয় প্লাস আমরা ডিসি ম্যাডামের রিকোয়েস্ট করিয়া শিলচর শ্মশানে আমরা একটা চুলা দেওয়া হয়েছে যে এখানে দাহ করার লেগে। তো ওটা করতে করতে ওখানে শুরু হইলো দাহ করা। তারপরে লাস্ট 21 তারিখে আমরা রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আমরা আরো একটা চুলার ব্যবস্থা করে দেন, নাইলে পারতাম না। কারণ শিলচর মেডিকেল কলেজে এত বেশি ডেড বডি জমা হয়ে গেছিল ওই সময়, প্রায় 30-35টা ডেড বডি এমনে জমা হয়ে গেছিল। আর আপনারা জানেন কিনা শিলচর মেডিকেল কলেজে মাত্র 60টা ওই যে বক্স আছে যে জায়গার মধ্যে ডেড বডি রাখা হয় আর কি, ফ্রিজিং সিস্টেমে আর কি। আর এইটাতে জেনারেল আর করোনা সব মিলিয়ে কিন্তু এই 60টাই কিন্তু সিট। জেনারেল বাদই দিলাম, কোভিড এরই মানব ডেড বডি অলমোস্ট প্রায় 30-35টা জমা হয়ে গেছিল তখন আর মানে এই 60টা বাদ দিলে বাকি ডেড বডি গুলো এটা পুরো আলুর বস্তার মতো এরকম পুরো মাটির মধ্যে এমনি ফালানি। আর আর যে 5 দিন 6 দিন 7 দিন 10 দিন পুরানা হয়ে যায়, আর একটার উপরে একটা পুরো পচিয়া গলিয়া যার গিয়ে এরকম অবস্থা। আর এত বাজে গন্ধ নিজে যখন ফেস করছি, আর একটা কথা শিওর যে জীবনে আমি এরকম গন্ধ পাইছি না, ডেড বডির মতো পচা গন্ধ তার কিছু হইতেই পারে না। এটা ফেস করার পরে তারপরে আমরা ইনিশিয়েটিভ নিছি, আমরা একটা মিটিং ডাকছি আমরা ভলান্টিয়াররা লইয়া, যে অ্যাটলিস্ট কেউ সামনে আউক চাহে না আউক, আমরা এই কাজটা আমরা করতে লাগবো যে কোনো মতে, কারণ নিজের শহরে আগে বাঁচাইতে লাগবো। এরকম সিচুয়েশনে ডেইলি ডেড বডি বাড়তেই আছে, আর সৎকার কিন্তু একটারই হন না। ওই থেকে আমরা স্টার্ট করলাম আমরা জার্নি। তো প্রথম একটা চুলা আসিল,
একটা চুলাতে আমরা যদি ডেড বডি দাহ করতে করতে একটা শেষ করতে করতে, আমরা তো কেউ এক্সপিরিয়েন্স না যেহেতু, তো একটা ডেড বডির কাজ শেষ করতে করতে 6-7 ঘন্টা আমরা লাগে যেত। তো একদিনে মানে ম্যাক্সিমাম 2টা করতে পারি, এর থেকে বেশি না। তো এখন দুইটা চুলা স্যাংশন হয়, তো 2টা চুলাতে আমরা মোটামুটি ডেইলি 4টা-5টা করে আমরা আজকে ডেটে আমরা আমার কন্টিনিউয়াসলি আমরা চালিয়ে যাই। এটা বিশাল বড় কাজ। আচ্ছা, আমি এখন একটু ফিরে ডক্টর রাজশেখর রে। আমরা অডিয়েন্স থেকে কিছু কোয়েশ্চেন আইছে যে পোস্ট কোভিড কমপ্লিকেশন, মানে কোভিড একবার ছাড়ি যাওয়ার পরে কি কি কমপ্লিকেশন হইতে পারে, আর যদি হয় তাহলে এগুলো ট্রিটমেন্ট কি আছে? ডক্টর এটা রীতা চক্রবর্তী তাই প্রশ্ন করছেন এটা। আমি আনসার দেওয়ার আগে আমি মিস্টার পিনাক রয়ের একটা কথাতে মানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যে আমি শুনিয়া ডিসকাশনটা শুনিয়া আমার লাগে যে আমরা এই স্টেজে আইছি এখন। দেখুন, করোনা ভাইরাসটা মেইনলি রেসপিরেটরি ডিজিজ, শ্বাসের লগে আওয়া যাওয়া করে। কিন্তু আজকে একটা ডেড বডি কিন্তু শ্বাস নেন না, তার থেকে ভাইরাস যাওয়ার চান্সটা খুবই কম। কিন্তু আমরা ডেড বডিরে ডরাই, আর চলতা ফিরতা অ্যাসিমটোমেটিক মানুষ যারা ঘোরাফেরা করে তারার লগে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি না, আমরা মাস্ক লাগাই না। আজকে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি না, এই জিনিসটা আমি আশা করি আজকে পিনাকরের কথার পরে আশা করি অন্য মানুষরাও বুঝবো যে ডেড বডি কিন্তু শ্বাস নেন না। আর এবং স্যানিটাইজ করে দেওয়া হয়, নাক বন্ধ করে দেওয়া হয়, ভালো করিয়া বডিটারে স্যানিটাইজ করা হয়, বডি ব্যাগ বানানো হয়। এই যে বডি ব্যাগগুলো একটা যে স্টিগমা আমরা করিমগঞ্জেও ফেস করছি, এরকম আমরা ডিস্ট্রিক্টেও ফেস করছি যে মানুষের বডি ঢুকাইতে দেন না, রাখতে দেন না, বডি নিয়ে এত ডিসক্রিমিনেশন একটা মানুষের শরীর নিয়ে। কিন্তু আমরা আজকে যখন জীবিত মানুষের সামনে যারা ঘোরাফেরা করি আর উইদাউট মাস্ক, তখন কিন্তু আমরা এটা চিন্তা করি না, আমরা উইথ স্যানিটাইজ মানে মাস্ক পরিয়ান না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি না। আশা করি আজকের এই লাইভের থ্রুতে আমি জিনিসটা বুঝাইতে পারবো, কিছু সেকশন অফ মানুষও যদি বুঝে যে আমরা এই জিনিসটা যদি ডেড বডির যদি আমরা একটু সম্মান দিই, তাহলে কিন্তু কোনো বড় কথা কিছু হইতো না। নেক্সট আমি কইতে চাই যে আপনার যে কোয়েশ্চেনটা যে পোস্ট কোভিড সিকিউরলি কিছু হইতে পারে নাকি। ইয়েস, পোস্ট কোভিড সিকিউরলি হইতে পারে। চায়নার থেকে কিছু রিপোর্ট আইছে যে লাং ফাইব্রোসিস, যে লাংটা পুরা শক্ত হয়ে যাওয়া, লাংটার ইলাস্টিসিটি লস হয়ে যাওয়া, এই জিনিসটা হয়। এবং পোস্ট কোভিড ফাইব্রোসিস যারা হয় তারা মানে মডারেট ডিজিজ থাকে, মানে লাংসে সিটি স্ক্যান বা এক্স রে করার পরে যদি দেখা গেছে কিছু অপেসিটিস আছে, মানে কোনো দাগ আছে, কোনো লেশন আছে লাংসে, তো তারার একটা চান্স আছে যে পোস্ট কোভিড তারা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কয় বা লাং ফাইব্রোসিস কয়, এই জিনিস হইতে পারে। যেটা আমরা আগে টিবিতেও পাইছি, যে টিবি হইলেও টিউবারকুলোসিস, যেটা টিবি হইলেও আমরা সিকিউরলি থাকে, টিবি সিকিউরলি, টিবি আর হয় না কিন্তু তার শ্বাসকষ্ট আর কমে না, যে একটা লাং ফাইব্রোসিস হয়েছে। সেম জিনিসটা কোভিডেও আশা করা হয় যে হইতে পারে। এবং এটার ক্ষেত্রে এটা না হওয়ার লাগে একটা জিনিস আছে, মেডিসিন আছে পারফেনিডন মেডিসিনটা অলরেডি গভর্নমেন্ট অফ আসাম এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করছে ফর কোভিড-19 সিকিউরলি আটকানোর লাগে। পারফেনিডন 400 mg টুয়াইস ডেইলি ফর 14 ডেজ, মিনিমাম 14 ডেজ, তার থেকেও বেশি ডিপেন্ডিং অন দা আপনার যে ডক্টর যে দেখে তার উপরে ডিপেন্ড করে আপনি কতদিন দেওয়া হবে। আরেকটা কোভিড-19 সিকিউরলি হতে পারে যে কোভিড-19 যেটা ডিজিজ হওয়ার, এটা যেটা আমরা এখন পাওয়া গেছে যে এটা সিম্পল নিউমোনিয়া না, যে একটা অন্য ইনফ্লুয়েঞ্জা হয়ে যে নিউমোনিয়া হইতো, বা আগের যেটা SARS-CoV-1 আছে যেটা নিউমোনিয়া হইতো, এরকম নিউমোনিয়া না। এটার মাঝে কিছু মাইক্রো থ্রম্বোএম্বোলিজম হওয়ার, মানে থ্রম্বোএম্বোলিজম মানে ছোট ছোট আর্টারি গুলো ব্লক হয়ে যায়, আমরা লাংসে হিতে এটা হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, এরকম আর্টারি ব্লক হয়ে যায়। এখানে লাংসের যে আর্টারি গুলো ছোট ছোট আর্টারি গুলো ব্লক হয়ে যায়, এটা মাইক্রো থ্রম্বোএম্বোলিজম করে। এই জিনিসটা আটকানোর লাগিয়া অন মেডিসিন আপনার একটা হেপারিন বলে জিনিস, যেটা রক্ত পাতলা করে, এটা দেওয়া হয় ইন ট্রিটমেন্ট। আর এবং ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে যখন পেশেন্ট নেগেটিভ হয়ে যায়, তখন ঘরে যাওয়ার পরে একটা মেডিসিন এপিক্সাভ্যান বলে একটা নাম আছে, ওই মেডিসিনটা কন্টিনিউ করার লাগে হয়। কিন্তু আমি আবার এই কথাটা বলি, নাম যেহেতু দুইটা মেডিসিনের কইছি, বাট স্টিল আপনি যদি বা আপনার এখানে কোনো দর্শক যদি এই মেডিসিনটা নিতে চায়, ওভার দ্য কাউন্টার নিবা না, উইথ দ্য কনসালটেশন অফ এ ডক্টর নিবা, যে সিটি স্ক্যান উপরে আপনি এই মেডিসিনটা খাইতে পারবা কিনা না, এই মেডিসিনটা আপনার সহ্য হবো কিনা না, এবং আর ইউ রিয়েলি পার্সন দ্যাট এই মেডিসিনটা আপনার দেওয়া হইতো কিনা না, বা অন্য কোনো মেডিসিন আপনার জন্য আছে কিনা না, এটা আপনার একজন ডক্টরের ডিসিশনের উপরে ডিপেন্ড করে।
বাকি অন্য কি কোভিড-19 সিকুয়েলি হইতে পারে, যেহেতু এটা নোবেল করোনা ভাইরাস। আজকে ভাইরাসটা আমরা ইন্ডিয়াতে হওয়ার প্রায় 5-6 মাসই হয়েছে, এবং পুরো পৃথিবীতে হওয়ার কোনো 8-9-10 মাস 8-9 মাসই হয়েছে। তো লং টার্ম এফেক্ট কি থাকবো এটা তো একটু গবেষণা করা হইব আস্তে আস্তে, যখন সময় যাইব সময়ের লগে আমরা বুঝতে পারবো কি আয় কি না আয়। কিন্তু এখন যেহেতু নোবেল করোনা ভাইরাস, এই 2-3টা এখন পর্যন্ত সিকুয়েলি দেখা গেছে যে লাং ফাইব্রোসিস হয় বা মাইক্রোথ্রম্বোএলিজম হইয়া পেশেন্টের অন্য কিছু হতে পারে। 1-2টা স্টাডি রিপোর্টও দেখা গেছে যে ব্লাইন্ডনেস হয়, 1-2টা কেসে ব্লাইন্ডনেস হওয়া, মানে এই ছোট ছোট আর্টারি গুলো, চোখের যে আর্টারি গুলা, এগুলা ব্লক হয়ে যায়, এগুলা ব্লক হয়ে মানুষ অন্ধ হয়ে যায়। আরেকটা প্রশ্ন হয়েছে রাজদীপ দত্ত, তার প্রশ্ন করছে যে আজকে অনেকেরই মানে প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, যেরকম ডায়াবেটিস আছে, হাই ব্লাড সুগার। তো এরকম যদি কোনো পেশেন্ট থাকে বা যারা প্রচুর মানুষেরই আছে, তারা কি মানে প্রিকশন নেওয়া উচিত আজকের দিনে? ফার্স্ট প্রিকশন, মাস্ক পরবা। যে কোনো সময় বাইরে যাইন, কোনোখানে যাইন, মাস্ক পরবা, এবং মাস্কটা নিয়ম মাফিক পড়তে লাগবো। মাস্কটা থুতনিত পড়লে হইতো না, উপরে পড়লে হইতো না, নাকের নিচে নামাইলে হইতো না, পুরাপুরি মাস্ক পরবা। আর যারা ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ, বা যারা ক্যান্সার আছে, ক্যান্সার ট্রিটমেন্ট করে, প্রেগনেন্ট লেডি, তারা যদি যত কম পারেন বাইরে নিয়ে চেষ্টা করুন। বাইরে বানা, কিন্তু যদি বাইরেতে লাগে তে মাস্ক পরবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কিছু মেডিসিন খাওয়া যায় যে একটু ইমিউনিটি বুস্টার হিসাবে। আয়ুর্বেদিক ডক্টর যে আছেন, ডক্টর নবনীতা, তাই তো কয়েকটা কইছনি। আমি ফ্রম অ্যালোপ্যাথি সাইড আমি কইতে চাই যে ভিটামিন সি, ভিটামিন D3, ভিটামিন সি ট্যাবলেট, যেমন লিমসি ট্যাবলেট হয়, ভিটামিন D3 60,000, যেটা সপ্তাহে একটা করে ক্যাপসুল, DB60K বা লুমিয়া 60K এরকম আসে। জিঙ্ক ট্যাবলেট, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো আপনারা নিতে পারেন। যদি আপনারা মেডিসিন কিনতে পারেন না, খাওয়ার মাঝে আপনারা প্রোটিন ডায়েট ইনক্রিজ করুন। আপনারা লেবু খান, লেবুর শরবত খান, সাইট্রাস ফ্রুটস খান, গুড প্রোটিন ডায়েট খান, ডিম খাইবা, ডিম ইজ এ ভেরি কমপ্লিট ফুড। যারা দুধ খাইতে পারেন তারা দুধ খান। আবার এটাও দেখতে লাগবো যে আপনার ডায়াবেটিসটা যেন বাড়ে না, মেডিসিন ঔষধ বেলা ওই ডায়েটের মধ্যে ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকতো, এবং এই ডায়েট একটা কমপ্লিট একটা ব্যালেন্স ডায়েট হতো। এই জিনিসটা মেনটেন করে চলা উচিত। কিন্তু ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন D3 এগুলা নেওয়া যায় ফর প্রিকশনারি, ফর ইমিউনিটি বুস্টিং। কিন্তু ইনফেকশন থেকে প্রিভেনশন করতে গেলে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, এটাই মন্ত্র। আচ্ছা, এখন আমি একটা ডক্টর নবনীতের একটা প্রশ্ন করি যে বাচ্চারা বেসিক্যালি আমরা জানি যে অনেক সময় তারা ইমিউন সিস্টেম খুব উইক থাকে, স্পেশালি আন্ডার 10 বা আন্ডার 12 যারা হয়। তো তারা লেগিয়া কি প্রিকশন নেওয়া উচিত? কারণ তো তারা এত সাসেপ্টেবল, তো কি প্রিকশন নেওয়া উচিত স্পেশালি এই আজকের দিনে এই প্যান্ডেমিক সিচুয়েশনে? ফার্স্ট প্রিকশন পয়েন্ট বাচ্চারার পক্ষে আমি যেটা কইরাম, ফার্স্ট প্রিকশন হলো যেরকম ডক্টর রাজশেখর চক্রবর্তী বলছেন মাস্ক পরতে লাগে। আমার মতে ফার্স্ট প্রিকশন হলো বাচ্চারারে আননেসেসারি ঘর থেকে বাইরেই না। আমার যেটা ফিল হয়, যেটা যদি দরকার পড়ে তখনই বাচ্চারে আপনি ঘর থেকেও বার করতে না। আরেকটা কথা আছে, আপনার নিজের ফ্যামিলির মধ্যেও যদি 10-12 বছরের নিচে বাচ্চা থাকে, তাইলে অন্যান্য বাইরের থেকে আওয়া মানুষের সঙ্গেও আপনি কাছে রাখবেন না। আপনারা বা আপনার বাচ্চাকে আপনি একটা অন্য মানুষ থেকেও একটু করবা। যদি 5-6 বছর বা 5-6-7 বছরের বাচ্চারে আপনি অন্য ফ্যামিলির মধ্যে তারারে যারা দেখা রাখা করে, তারারেও আপনি ফার্স্ট একটা আইসোলেশনে মধ্যে রাখি দিন। আমার মনে হয় যেটা, এই বাচ্চারা আপনার নাক ধরবই, নাক মুখ ছুঁইবই, জিনিস ধরবো, এটা ধরবো, হিটা ধরবো, আপনি কতটুকু স্যানিটাইজ করবা, তার কতটুকু তারারে আইসোলেশনে রাখবা। তারারে তুমি আপনার যদি বাইর করিয়া নিয়ে দেন, মাস্ক পরাইয়া লইয়া যাইবা, হাতে একটা স্যানিটাইজার দিয়া দিবা, কিন্তু বাচ্চাটায় যে আপনার মাস্কটা খুলতো না আপনি না দেখা অবস্থা, এটা কোনো গ্যারেন্টি নাই। তো ফার্স্ট প্রিকশন হইলো আপনি অন্য মানুষের সঙ্গে আননেসেসারি ইন্টারাকশনই বন্ধ করে দিবা। ফার্স্ট হইলো এটাই। আর সেকেন্ডে এখন তো স্কুল কলেজ চলেন না, ইমিউনিটি বুস্টার হিসাবে তো আমি যেটা করছি, আরেকটা জিনিস আপনারা করতে পারেন, গুরুচি টাইনাস্পোরা কর্ডিফোলিয়া, এটা খুব ভালো একটা ড্রাগ। এটা আমরা আয়ুর্বেদিক মতে এটা রাসায়ন নয়, এটা রিজুভেনেটিভ, এটা বয়স্থাপন, এটা অ্যান্টি এজিং ড্রাগ। এটা আপনার একটা অনেক রিসার্চ, এভিডেন্স বেসড রিসার্চ প্লাস এমনিতেও রিসার্চ, নর্মাল রিসার্চও দেখা গেছে এটার পটেন্ট ইমিউনোমডুলেটিং অ্যাকশন আছে।
তো গুরুটি যদি আপনি গুরুটি বাচ্চারার লাগে যদি গুরুটি সাত্ব পাওয়া যায় কিনতে আপনি এই ডোজে তারারে ডেইলি খাওয়াইতে পারেন। একটা এজ ওয়াইজ একটা ডোজ আছে, আপনারা নিয়ারেস্ট যদি আয়ুর্বেদিক কোনো ফিজিশিয়ান থাকেন তাদের কনসাল্ট করেন। টাইম গুরুটি সাত্ব আরো কিছু কিছু ড্রাগস আছে যেটা 2-3 মান্থসের লাগে কন্টিনিউয়াস একটা বাচ্চা বা অ্যাডাল্টেও নিতে পারে ডিপেন্ডিং আপন দ্য ডোজ। এটা নেওয়ার পরে অনেক ভালোভাবে তারা রেসপিরেটরি ডিজিজ বা জেনারেল ইনফেকশনস এর এগেইনস্টে অনেক হেল্প করে। যেটা গুরুটি আমি নিজেও করবো, আপনারা ঘরে যদি 50 ইয়ার্স এর এবাব যদি মানুষ আছে আর যদি বাচ্চারা যদি 10 to 12 ইয়ার্স এর নিচে কিডস আছে স্পেশালি তারার লাগি গুরুটি আমি করবো, সাজেস্ট করবো। যারা 50 ইয়ার্স এর এবাব আছে অ্যাডাল্ট তারার লাগে আমি অশ্বগন্ধা বা 30 to 35 ইয়ার্স এর অ্যাডাল্ট এর লাগি বা নর্মাল যারা খুব তারা লাগে অশ্বগন্ধাও আমি সাজেস্ট করবো। এই ড্রাগস গুলো আপনি ফর এ পিরিয়ড অফ 3 to 6 মান্থস ইজিলি আপনি কন্টিনিউয়াসলি নিতে পারবা উইদাউট এনি মানে সাইড এফেক্টের ভয়ে। এই দুটা ড্রাগ নিয়ারেস্ট আয়ুর্বেদিক প্র্যাকটিশনারের সঙ্গে কনসাল্ট করিয়া ডোজ বা আমরার একটা জিনিস হচ্ছে অনুপান মানে ড্রাগটা আপনি কোন মিডিয়ামের সঙ্গে নিন। কিছু কিছু ড্রাগ আপনার কোল্ড ওয়াটারের সঙ্গে নিতে লাগে, কিছু কিছু ড্রাগ আপনি মিল্কের সঙ্গে নিলে বেশি পটেন্ট এফেক্ট হয়, কিছু কিছু কোল্ড ওয়াটারের সঙ্গে, কিছু কিছু অন্য জিনিসের সঙ্গেও অনুপানটা বহুত ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে অশ্বগন্ধারও অনুপান ডিফারেন্ট আছে, মিল্কের সঙ্গেও নেওয়া যায়, ওয়াটারের সঙ্গেও নেওয়া যায়। তো আমরা ডায়াবেটিক পেশেন্টরা মিল্কের সঙ্গে কোনোদিনও অ্যাডভাইস করি না, বিকজ তারা ডায়াবেটিসের একটা আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস অনেক পেশেন্টের থাকে, তারা নিজেও বুঝে না। তো মানে এটার উপরে ডিপেন্ড করিয়া মিল্ক বা ওয়াটার। আর বাচ্চারার ক্ষেত্রেও সেম, বাচ্চারার ক্ষেত্রে অনেক বাচ্চারা ল্যাকটোজ ইনটলারেন্স হইতেই পারে। আজকে নিউ এজে আমরা নতুন নতুন অ্যালার্জিক, আগে আমরা বাচ্চারা এত অ্যালার্জির প্রবলেম আছে লাগে, তখন অ্যালার্জি অনেক প্রবলেম হয়ে যায়। তো গ্লুটেন বা ইয়েতে অ্যালার্জি থাকে, তো এটার উপরে ডিপেন্ড করে বাচ্চারারও গুরুত্বও আমরা মিল্ক বা ওয়াটারের সঙ্গে দিতে পারি। তো এটা আপনার ডোজটা করতে পারেন। এটা একটা খুব ভালো দুটা ড্রাগ যেটা আমি কইরাম, এটা হেল্প করব বাচ্চারার ক্ষেত্রে। আর সেকেন্ডারি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হইতো, আননেসেসারি বাচ্চারা অন্যরার সঙ্গে করতো না। আরেকটা জিনিস আমি মানে সবরে করতে চাই, বড়রার মোবাইল বাচ্চারা যেন ধরে না, যতটুকু পারা যায় নন স্যানিটাইজড অবস্থা। লিগে আমরা অনেক কিছু মানে সারফেসেস আছে যেটা আমরা বুঝি না, যেটা আমরা মানে ভাইরাসটা ক্যারি করতে পারে। যেরকম আপনার মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস হোক বা কিছু কিছু আমরা বাইরের থেকে জিনিসও আই গেল বা আমরা স্যান্ডেলস হোক, এটা আমরা খুব এত বেশি খেয়াল দিই না স্যানিটাইজেশনের ক্ষেত্রে। কিন্তু বাচ্চারা কি হয়, বাচ্চারা তো এই মোবাইল, আজকালকার বাচ্চারা মোবাইল বা ইলেকট্রনিক বা টিভি রিমোট এগুলো অনেক বেশি টাচ করে। যদি আপনার ঘরের মধ্যে এরকম কিডস আছে, যদি আপনারা টাচ করেন রেগুলারলি, এটা স্যানিটাইজ করাটা ভালো। বা বাচ্চারাও একটা জিনিস শেখানি ভালো যে তারা যেন নাক মুখ হাত নিজের হাত দিয়া হাত না ধুইয়া ফেসটা যেন টাচ করে না, এটা হইলো একটা পদ্ধতি। চলে কি যেহেতু যে কোনো জিনিস ছুঁইয়া আপনিও জানেন না এটা ছুঁইছেন, এটা আপনার টাচে থাকবো, এটাও ডার্ট থাকে, ডাস্ট থাকে, হাত না ধুইয়া যেন মুখটা টাচ করে না, ওইটা আমি একটা সাজেস্ট করবো ফর ইমিউনিটি। আর রেস্ট যদি আপনি পার্সোনাল কনসালটেশন হইয়া, আমরা ক্ষেত্রে আয়ুর্বেদা একটা এমন একটা ডিসিপ্লিনারি সায়েন্স যেখানে আপনার পেশেন্ট বেসড মেডিসিন আর কি, ডিজিজ বেস থেকে বেশি পেশেন্ট। আপনার মতে প্রত্যেকটা পার্সনের ইমিউনিটি বা প্রকৃতি ডিফারেন্ট, প্রকৃতি মানে ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশন। আমরা প্রকৃতি ওয়াইজ অনেক বাচ্চারা দেখবা সর্দি কাশি তাড়াতাড়ি হয়, একই ঘরে আরেকটা বাচ্চা দেখবা সেই মেজর হইলো হের একটা সর্দি কাশি অন না বা তার এরকম অন না। তো আমরা অ্যাডাল্টর ক্ষেত্রেও কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিসের প্রতি অ্যাফাইনিটিটা বেশি থাকে, কিছু কিছু জিনিসের প্রতি অ্যাফাইনিটিটা কম থাকে। তো এটা যদি আপনি কনসাল্ট করতে পারেন, তো বাচ্চার সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করিয়া এডেড মেডিসিন আপনি নিতেও পারেন। অনেক ফর্মুলেশন আছে, এটা বাচ্চারে মানে কনসালটেশনের পরেই দেওয়া যায়। বা আমি যারা কনসাল্ট করি এডেড গুলো আমি উইথ কনসালটেশনই দিই, কিন্তু যেটা প্যান ইন্ডিয়া যারা বাচ্চারা নিতে পারে গুরুত্বই নিতেই পারে সবরে, এটা আমি সাজেস্ট করি। আচ্ছা, এখন যে সবাই একটা স্যানিটাইজার ইউজ করেন, ঠিক আছে, বাজারে এখন প্রচুর রকম স্যানিটাইজার পাওয়া যায়, কারণ অনেকে এখন কিছু টাচ করার সাথে সাথে স্যানিটাইজ করে, এটা কি রিয়েলি এফেক্টিভ না এটা জাস্ট একটা আই ওয়াশ? যে স্যানিটাইজার গুলা যেটা, কারণ একটা সার্টেন অ্যালকোহল অ্যামাউন্ট পার্সেন্টেজ মেইনটেইন করতে লাগে। স্যানিটাইজার এফেক্টিভ, অবভিয়াসলি এফেক্টিভ না। স্যানিটাইজার হাতটা আপনার স্যানিটাইজ করে আপনি যে কোনো একটা ছুলা, কিন্তু ওয়াশিং হ্যান্ডস ইজ মোর এফেক্টিভ। আপনার আমি কইলাম কেন, যখন যদি আপনার হাত ভিজিবলি ডার্টি,
আপনি বুঝরা যে হাতটা নোংরাই আছে, বুঝরা আপনার নোংরা, তখন আপনি একটা ফুল ক্লিনিং করতেই লাগবে। যদি আপনার বাচ্চারার হাতে যদি স্টোন বা আপনার হাতেও যদি ব্যাঙ্গলস থাকে বা স্টোনস থাকে বা জেম স্টোনস থাকে, এগুলো কিন্তু ক্লিন করতে লাগবো। আপনার জাস্ট এমনি ধরলাম বা প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক, যেটা 20 সেকেন্ড ধরে আমরা ফুল মানে হাতটা সুন্দর ভালা করিয়া ধোয়া, এটা বাচ্চারা শিখাইতে লাগবো বা এডাল্টসরেও। এটা 20 সেকেন্ড ভালা টিকে হ্যান্ডটা রাফ করিয়া ধোয়াটা সবচেয়ে বেস্ট। ইউজিং যদি হ্যান্ড সরি, যদি আপনার কাছে লাইফ বয় বা প্রপার যেটা অ্যান্টিসেপটিক যদি হ্যান্ড ওয়াশ নাও থাকে চলবো। প্লেন সোপ এন্ড ওয়াটার ইজ ইকুয়ালি এফেক্টিভ হাত হ্যান্ড ওয়াশের মানে হাতটা স্যানিটাইজ করার প্রতি। কিন্তু কিটা হয়, আপনার সব সময় তো আর আপনি হাত ধুইতে পারতেন না, বা সব সারফেস টাচ করিয়া আপনি তো আর সবসময় স্যানিটাইজ করতে পারতেন না, ওয়াটার নাও থাকতে পারে। এইসব ক্ষেত্রে আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাটা এফেক্টিভ, অবভিয়াসলি এফেক্টিভ। কিন্তু আরেকটা জিনিস আপনি করতে পারেন, যেটা মোর এফেক্টিভ করার লাগে, যদি আপনার টিস্যু পেপার থাকে, ওয়েট টিস্যু পেপার থাকে, তে আগে কট করে হাত ধোয়া যদি আপনার পক্ষে সম্ভব নয়, আপনি ওয়েট টিস্যু দিয়ে হাতটা ক্লিন করে নেবা, তারপরে প্রপারলি স্যানিটাইজার যে খুব বেশি লইলে হেল্প হইব এটা না, একটা স্মল একটু সাইজ অ্যামাউন্ট কিন্তু ভালো টিকে হাতটা রাফ করতে লাগে 5 to 10 সেকেন্ড করলে এটা ইকুয়ালি এফেক্টিভ। কিন্তু হ্যান্ড মানে হাতটা ধোয়াটা বেশি এফেক্টিভ, এটা আমি বলছি। আচ্ছা, আমি একটু সুমনের কাছে যাই এখন। সুমন, বেসিক্যালি যে আজকে কেউ যদি যোগা স্টার্ট করতে চায় একদম ইনিশিয়াল স্টেজে, যারা কোনোদিন যোগা করছে না, তো এজ এ স্টার্টার কি কি আসন তারা করতে পারে? আমি জানি যে বেসিক্যালি যে প্রেশার টেশার থাকে তারা তো চেক করানো খুব অবশ্যই দরকার, বয়স্ক যারা আছে বা মোটামুটি যারা নর্মাল। কারণ এখন দুইটা রাস্তা আছে, অনেকে জিম যাইতে এখন জিম যাইতে পারেন না বা অনেকে যান না। তো এখন মানে ইনিশিয়াল লেভেলে কি কি আসনগুলা করা উচিত আর কি? শোনা যান না, মিউট, আনমিউট করতে হবে। আনমিউট না। ডক্টর রাশের কাছে যাই। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্রশ্ন আছে, যারা বয়স্ক, যারা বয়স্ক, তো তারার মোটামুটি কি প্রিভেনশন নেওয়া উচিত? কারণ অধিকাংশ মানে মানুষেরই প্রেশার আছে, সুগার আছে। তো এখন ভয়ে অনেকে এখন ডাক্তারের কাছেও যান না, যারা রেগুলার চেক আপে যেত তারা এখন ভয়ে, কারণ ডাক্তারের যেখানে চেম্বারে যাওয়াটা ওইখানেও তারা রিস্কি ফিল করে। এখন তো ঘরেতে যারা মর্নিং ওয়াক করতো তারা মর্নিং ওয়াকও করা ছাড়িয়ে দিচ্ছে। তখন তারা মানে বাড়িতে বসে কি কি বেসিক্যালি মানে স্টেপস নেওয়া উচিত যে সুস্থ থাকার লেগে? বয়স্ক মানুষ যারা বেশি বাইরেতে লাগে না, আমার মতে ঘরে থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঘরেই থাকুন আপনারা। কিন্তু মানে যারা মর্নিং ওয়াক করে, ওদের একটা স্বাস্থ্যের উপরে একটা এফেক্ট পড়তে পারে যদি মর্নিং ওয়াক করেন। এর মাঝে আমি একটা অ্যাড করে যে হাইপারটেনসিভ পেশেন্টরা বেশি মর্নিং ওয়াক না করাটাই ভালো। হাইপারটেনসিভ পেশেন্টরা ইভিনিং এ বেশি যাওয়াটাই ভালো, নট ডায়াবেটিক, হাইপারটেনসিভ পেশেন্টের জন্য কইয়ার। কিন্তু আপনারা যদি মর্নিং ওয়াক করতে পারবেন না, আপনার ঘরের ভিতরেই হাঁটা চলাটা করুন। যদিও ফ্রেশ এয়ার কোয়ালিটিটা পাইতা নাই, মর্নিং ওয়াকে ফ্রেশ এয়ার কোয়ালিটিটা আছে, বাট স্টিল একটা হাফ এন আওয়ার এক্সারসাইজ, 15 মিনিট এক্সারসাইজ, শরীরের যে একটা এক্সারসাইজ হইব, বা আপনার এখানে যে যোগা ইনস্ট্রাক্টর আছেন মিস্টার সুমন, তাই যে ইনস্ট্রাকশন দিবা, এইগুলো আপনার মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করা উচিত। এটা বন্ধ করা উচিত নয়। দরকার পড়লে ঘরেই হাঁটাহাঁটি করুন, সামনের বারান্দাতেই হাঁটাহাঁটি করুন। কেউ সামনে আইলে আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন বা দূরে চলুন। নেক্সট হলো গিয়া যারা বয়স্করা, তাদের জেরিয়াট্রিক পপুলেশন যারা যারা কয়, তারা কয়েকটা প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, সিওপিডি থাকে। এগুলোর মধ্যে আমার একটা সবচেয়ে বড় ক্ষেত্র মানে একটা হলো যে আপনারা সুগার লেভেলটা কন্ট্রোল করুন। আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু আপনার ইমিউনিটি ডাউন করুন। হাইপারটেনশন যদি আপনার আনকন্ট্রোল থাকে, তখন আপনার ক্ষতিটা বেশি হইব। এর জন্য আপনি আগে প্রেশারটা কন্ট্রোল করুন, সুগারটা কন্ট্রোল করুন। এখন টেলিমেডিকেশনস আছে, টেলিমেডিসিনস করুন, আপনার ডক্টরের সাথে আইদার মোবাইলে যোগাযোগ করুন বা ইয়েতে যোগাযোগ করুন। সুগার টেস্ট তো এখন নিজে কুচেক বা ওয়ান টাচ এগুলো আছে, ওয়ান টাচ দিয়ে করতে পারবা। চেক করুন, ডক্টরের সাথে যোগাযোগ করুন, করে মেডিসিন দরকার পড়লে বাড়াইন কমাইন, বা যদি কন্ট্রোল থাকে তো কন্ট্রোলে থাকতে লাগে।
প্লাস আমি যে আগেগুলা কইছিলাম ভিটামিন সি, ডায়াবেটিস পেশেন্ট খাইতে পারবো, জিঙ্ক, ভিটামিন D3। ভিটামিন D3 এজ মানে বয়স্ক মানুষের ভিটামিন D3 এমনিই লাগে, নট ফর কোভিড। ভিটামিন D সাপ্লিমেন্টেশনটা এমনিই ভালো। অস্টিওপোরোসিস একটা জিনিস যেটাতে আমরা হাড্ডির মজ্জাটা ক্ষয় হয়ে যায়, এই জিনিসটা সাপ্লিমেন্ট করার জন্য ভিটামিন D3 মাঝে মাঝে দেওয়া হয় 60,000, এটা উইকলি 1 ক্যাপসুল দেওয়া হয়, ওইটা আপনারা এমনিই ব্যবহার করতে পারেন, এখন কোভিডেও দেখা গেছে ভালো হয়। প্লাস জিঙ্ক সাপ্লিমেন্টেশনের বহুত রুল আছে। জিঙ্ক ইমিউনিটি বুস্ট করে, জিঙ্ক আপনার সুগার কন্ট্রোল করতে হেল্প করে, জিঙ্ক ভাইরাস রিপ্লিকেশন আটকায়, মানে ভাইরাস যেটা মানে প্রডিউস করে, ম্যানুফ্যাকচারিং করে যেটা ভাইরাসে আলাদা, এটা আটকায়। তো জিঙ্ক হ্যাজ মাল্টিপ্রং এফেক্ট, তো জিঙ্ক ব্যবহার করতে পারেন। আর তো আরেকটা কথা হলো গিয়ে, যদি কোনো কারণে আপনার বাইরেতে লাগছে, আপনারা এটা এনশিওর করবা যে আপনার মাস্কটা যেন থাকে এবং মাস্কটা নিচে না নামে, একটা মুহূর্তেও যেন মাস্কটা নিচে না নামে, মাস্কটা সব সময় থাকে, নাক এবং মুখটা ভালো করে ঢাকে, মাস্কটা সব সময় থাকে। আর আমরা যে বাজারে যাই বা নোট এক্সচেঞ্জ করার যখন হয়, তখন এটার সাথে ভাইরাস মানে ইনফেক্টেড হওয়ার চান্সেস কিরকম? অনেকটাই হাই থাকে নিশ্চয়ই, কারণ যে প্রথম দিকে যতই যেটা প্রথম দিকে কোন প্রথম দিকে যে থিওরিটা আইছিল যে রুট অফ ট্রান্সমিশন অফ ভাইরাস, মানে ট্রান্সমিশন কিভাবে হয়, এখানে দেখা গেছে যে আইদার রেসপিরেটরি, মানে শ্বাসের সাথে কথা কইলে, হাঁচি দিলে, কাশির সাথে যায়, এবং ফোমাইট বন্ড যেটা রাখা আছে, ফোমাইট মানে ওই যে টাচের সুতে, যেটার জন্য স্যানিটাইজেশনটা দেখা গেছে। কিন্তু রিসেন্ট সিডিসি, যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল USA, এটা দেখা গেছে ফোমাইট ট্রান্সফারটা এত বেশি সিরিয়াস না, মানে হয় না না, কিন্তু এত বেশি হর না। তা আপনারা যদি এখন নোট, তো কেউ নোট এক্সচেঞ্জ করে, আপনারা তো এখন বাজারে গেলে আমরা গুগল পে বা এগুলো তো ইউজ করতে পারি আর না, কারণ বাজারে গেলে নোটটা নিতেই লাগে। আপনি একটা জিনিস যখন নোটটা নিবা, নোটটা আলাদা করে আপনি ঢুকায় রাখুন, পার্সে ঢুকায় রাখুন, সব ঠিক আছে, কিন্তু হাতটা যেন মুখে যায় না। এবং বাজার থেকে আওয়ার পরে যদি আপনি হাতটা স্যানিটাইজ করে নিতে পারেন, অ্যালকোহল একটা কথা আপনি আগেও এখানে একজন ডক্টর নবনীতারে জিজ্ঞেস যে অ্যালকোহলের দিয়া হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি এফেক্টিভ। এবং যদি হ্যান্ড ওয়াশিং থাকে না, হ্যান্ড ওয়াশিং ফর 40 সেকেন্ডস, ভালো করে হ্যান্ড ওয়াশিং ফর 40 সেকেন্ডস ইজ ভেরি এফেক্টিভ। যদি হ্যান্ড ওয়াশিং থাকে না, তো আপনি স্যানিটাইজার ইউজ করুন, বা এমনি স্যানিটাইজার ইউজ করতে পারেন, বাজারেই স্যানিটাইজারটা লয়ে যান, স্যানিটাইজার ইউজ করুন। 3 to 5 ml লাগে একটা অ্যামাউন্টে, আপনি অতটুকু 10 লিটার মানে 1 লিটার স্যানিটাইজ করতে না, একটা হ্যান্ড স্যানিটাইজেশন লাগে, দুইটা হ্যান্ড স্যানিটাইজেশন লাগে, 3 to 5 ml স্যানিটাইজার ইউজ করুন, লয়ে আপনি হ্যান্ডটা স্যানিটাইজ করে নিন। এবং স্যানিটাইজ করার আগেও আপনি মুখে হাত দিন না, ইভেন আফটার স্যানিটাইজেশনও মুখে হাত দিন না দেন। এই হ্যাবিটটা করলেন যে আমরা মুখে, চোখের সামনে কোনো রকম হাতই দিই না, হাত ধুইয়া স্যানিটাইজ করে দরকার পড়লে আমরা মুখে হাত দিই। এবং মাস্কটা যেন নামে না, মাস্কের বাইরেও টাচ করাটাও উচিত না। মাস্কটা খোলার সময় আমরা কান থেকে মাস্কটা এরকম যে কানের মধ্যে লাগে বা পিছে গিয়ে লাগে, ওইখান থেকে ডাইরেক্টলি খুলবো, আমরা এরকম টানিয়া খুলতাম না, এরকম মাস্কটা খুলবো, আবার এরকমই মাস্কটা পরবো। আবার এবং হাতটা স্যানিটাইজ যখন করবো, মানে নোট ধরিয়া, জিনিস ধরিয়া, যে কোনো কিছু আছে, লগালগ স্যানিটাইজ করার একটা হ্যাবিট করে নেই। স্যানিটাইজার ইউজ করতে করতে আমরা আঙ্গুলের অবস্থা শেষ, আমরা লোকে ডক্টরের আঙ্গুলের অবস্থা শেষ, বাট স্টিল আমি অ্যাডভাইস করবো ইউজ করুন স্যানিটাইজেশন। এখন এই সময় প্যান্ডেমিকটা যত সময় চলে, তত সময় স্যানিটাইজেশনটা আমরা প্রক্রিয়াটা চালাইয়া রাখা উচিত। আর ডায়েট যদি জিগাই, আমরা বেসিক্যালি ডায়েট, কি ডায়েট হওয়া উচিত? নরমাল যেটা আমরা খাই, আর মাছ মাংস বা সবজি টবজি এগুলা, দ্যাটস ফাইন। নর্মাল ডায়েট মেনটেন করুন, কোনো রকমের কোনো এক্সট্রা ইয়ে করতে লাগতো না। আমরা ইন্ডিয়ান ডায়েট, যেটা আমরা ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান কোন, নর্থ ইন্ডিয়ান কোন, ইস্ট ইন্ডিয়ান কোন, বেঙ্গলি ফুড কোন, আমরা এটা ডক্টর নবনীতা ভালো করে বুঝাইতে পারবা যে আমরা ইন্ডিয়ান কালচারটা এতই মানে এতই ডিপ এবং এতই রিচ, যে আমরা যে ডায়েটটা আছে, ইট ইজ অলরেডি ইমিউনিটি বুস্টিং ডায়েট। যে টার্মারিক, হলুদ কোয়েন, জিঞ্জার কোয়েন, সবকিছুই কোয়েন, মরিচ কোয়েন, পেঁয়াজ কোয়েন, সবকিছু, এটা মশলা থেকে সবকিছু। ফার্স্ট থিং, ইট হ্যাজ টু বি অর্গানিক এন্ড ইট হ্যাজ টু বি অথেন্টিক এন্ড অর্গানিক। যদি ডায়েট আমরা ইউজ করতে পারি, আমরা এক্সট্রা ডায়েট ইন্ডিয়ান ডায়েটে এক্সট্রা কিছুই লাগে না। হ্যাঁ, এখন ভিটামিন সি একটু লাগে, মাঝে মাঝে আপনারা লেবু ব্যবহার করবা, সাইট্রাস ফ্রুটস যেমন মোসাম্বি টোসাম্বি খাইলে ভালো, কিন্তু ইন্ডিয়ান ডায়েটে এক্সট্রা কিছু ডায়েট লাগে না। নর্মাল ইন্ডিয়ান ডায়েট, শাক সবজি, মাছ, ডিম যেগুলো আছে সবগুলো চালাইয়া যান, এটাতেই হইব। আওয়ার কালচার মনে করি আমি, এটা আমি গর্বের সাথে কইতে পারবো যে আমাদের কালচারে এই একটা কমপ্লিট ডায়েট আছে, এবং এই ডায়েটটাই আমরা মেনটেন করলে আশা করি আমরা ইমিউনিটিটা এতই, আমরা অ্যাকচুয়ালি
এই জায়গাতে আমি একটা ইয়ে করতে চাই, যদিও আমরা মৃত্যুর হার দেখছি বেশি, বাট গ্লোবাল স্ট্যান্ডার্ডসে যখন আমরা কম্পেয়ার করি ইন্ডিয়াতে মর্টালিটি রেটটা বহুত কম। মেবি দ্য ডায়েট, মেবি দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যেটা আমাদের উপরে আছে, মেবি দ্য ডিপ কালচার ফ্রুট যেটা আছে, যেটাতে আমরা ইমিউনিটি বুস্টার হয়, যে আমরা প্রত্যেকটা সময় কিছু কিছু ভাইরাসের প্রতি আমরা একটা একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ হয়, এগুলো বোধহয় আমরা মেবি ইট শুড বি স্টাডিড। এটার জন্যই যে আমরা আজকে মর্টালিটি রেটটা কম, যদিও আর কিছু মানুষ সাকাম দিচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যার কোভিড থেকে আজ মোটামুটি ঘরে ফিরে আইলো বা ঠিক হয়ে গেল, তার টেস্ট নেগেটিভ আইলো, তার আওয়ার পরে তার মানে কিছু হোম আইসোলেশন থাকা উচিত কিছুদিন, বা ইমিডিয়েটলি যাইতে পারে কাজে, বা তার কি কি প্রিকশন নেওয়া উচিত? আমাদের আসামে অ্যাকর্ডিং টু আসাম গভর্নমেন্ট প্রোটোকল 7 days অফ হোম কোয়ারেন্টাইন আফটার ডিসচার্জ, 7 days। এবং ইন্ডিয়াতে আরো কয়েকটা জায়গাতে 14 দিন আছে, কিছু আমি কলকাতার নিয়মটা জানি না, কিন্তু আসামে আমাদের 7 days হোম কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইনের নিয়ম হলো আপনারা খালি ঘরে থাকবা এইরকম নাই, হোম কোয়ারেন্টাইনে আপনি ঘরে আলাদা একটা রুমে থাকবা। আপনি যখন যে রুমে আসবেন, অন্য কেউ যদি আপনার রুমে আসে, সে মাস্ক পরতো, আপনিও মাস্ক পরতা, আপনার খাওয়ারটা আলগা হইতো, প্রেফারেবলি ওয়ান টাইম ইউজ করবা, এবং আপনার বাথরুমটা আলাদা থাকতো। যদি বাথরুম আলাদা নাই, সেই সিচুয়েশনটা নাই ঘরে, আপনি বাথরুম ইউজ করার পরে আপনি ভালো করিয়া ফিনাইল দিয়া বা ব্লিচিং সলিউশন দিয়া বা স্যানিটাইজ করিয়া আইবা। হাই টাচ এরিয়া একটা আছে, স্যানিটাইজেশন অফ হাই টাচ এরিয়া। হাই টাচ এরিয়া মানে এই আপনার এল ড্রপ যেটা, বা দরজার কোড়া যেটা, বা ছিটকারি যেটা, বা আপনার সুইচের জায়গাটা, এগুলোতে স্যানিটাইজ করিয়া আইবা। আপনার নেক্সট যে যাইবো হে ইউজ করার আগে স্যানিটাইজ করবো, এরপরে আপনার ইউজ করবো। এই জিনিসটা মেনটেন করতে লাগবে হোম কোয়ারেন্টাইনে। নাইলে এই জিনিসটাও দেখা যায় যে কিছু মানুষ হোম আইসোলেশনে আছে কিন্তু তার ফ্যামিলি এফেক্টেড হয়, মেবি দে আর নট ফলোইং দ্য প্রোটোকল। এই প্রোটোকল গুলো মেনটেন করা উচিত। এবং ঘরের ভিতরে ঘরে যদি বয়স্ক মানুষ থাকে, বাচ্চা থাকে, তাদেরকে পুরোপুরি, যে আপনি ডিসচার্জ হয়ে আইছেন, পুরোপুরি ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত যে আপনারা এই রুমে ঢুকবেই না, এই রুমে পেশেন্ট আছে। স্টিগমাটাইজ করা উচিত না, এখানে আমি স্টিগমা করার কথা কইয়ান না, এখানে একটা দুইটা ডিফারেন্সিয়েট করতে হবে। সোশিয়াল স্টিগমা লাগানো উচিত না, নাইন অসুস্থ অর্থাৎ আমরা কেয়ার নেবো, আমরা খবর নেবো, আমরা খাওয়ার টাওয়ার দিয়া দিব টাইমে, কিন্তু স্টিগমাটাইজ করতাম না। কিন্তু একটা প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন গুড। প্রিভেনশনটা করুন। এবং তার যারা ঘরে গেছেন, কাপড় পরে তারা হসপিটালে আসলে যে কাপড়গুলো, এই কাপড়গুলো ভালো করে ধোয়া উচিত। আপনি নিজেই ধোয়েন, অন্য কেউ দিন, একটা ব্লিচিং সলিউশন বানাই। ব্লিচিং পাউডার তো ভেরি ইজিলি অ্যাভেলেবল। ব্লিচিং সলিউশন বানাই, যে 1 লিটার জলের মাঝে 6 চামচ জল ব্লিচিং সলিউশন বানাইলা, এরপরে সুপারনেট এন্ড ফ্লুইডটা লইলা, এটাতে আপনি আধা ঘন্টার মতন ডুবাই রাখলা, আর এরপরে কাপড়টা ধুইলা। বা 0.1%-এও লিনেন ওয়াশ হয়, মানে 6 চামচের জায়গাতে আপনি আরো কমাইলেন পার্সেন্টেজটা, ব্লিচিং সলিউশন বানাইলা। ব্লিচিং সলিউশন অ্যাকচুয়ালি কিলস দ্য ভাইরাস। তো ব্লিচিং সলিউশনটা ব্যবহার করলেও লিনেনে কাম হইব। এবং ওই কাপড়গুলো আপনি ব্যবহার করবার, নতুন কাপড় ঘরে আইয়া ধুইবা, আর পুরানা কাপড়, হসপিটাল কাপড় ছাড়িয়া আইয়া আপনি ইউজ করবো, মানে ধুইয়া। আমরা জেনারেলি হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়ার সময় প্যাকেটের ভিতরে, ইয়েলো প্যাকেট বা অন্য প্যাকেটের ভিতরে ঢুকাইয়া এটারে স্যানিটাইজ করে যাইতে কই। যদি আপনার নিজস্ব ব্যাগ থাকে, ব্যাগের বাইরে এটা স্যানিটাইজ করিয়া যেতে হয়। ঘরে গিয়া 3-4 দিন পরেই খুলিয়া ওটা ভাড়াটিকে ব্লিচিং সলিউশন বা নর্মাল সার্ফ ওয়াটারে ধুইয়া সান ড্রাই করিয়া এরপরে ব্যবহার করুন। আচ্ছা, পিনাকের একটা প্রশ্ন জিগাই। পিনাক, যে এতদিন এই জার্নিটা শুরু হলো, যেটা দাহ করার, যে এতদিন পর্যন্ত আপনারা কতটা দাহ করছেন টিল ডেট? টিল ডেট গতকালকে করার পরে অলমোস্ট 78 ক্রস করছি আমরা। কতদিনে এটা, কতদিনের পিরিয়ডে এটা? প্রায় অলমোস্ট 1.5 মাসের উপরে হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে যায়। তো এখন মানে আপনারা দেখিয়া আরো কোনো অর্গানাইজেশন আগাই আইছে বা কোনো ভলান্টিয়ার তারা সহযোগিতা করে, এরকম কিছু না? না, অবশ্য এই ব্যাপারে তো কোনো কিছু কেউ এখন অব্দি আমরা দেখছি না। আর এখানে একটা ভয়েরও একটা ব্যাপার থাকে, যে যেটা স্টিগমা, আমরা করোনা নাম শুনলেই আমরা এমনিতেই ডরাই। আর এই ব্যাপার যেহেতু ডেড বডি ক্রিমেশনের ব্যাপার হয়, তাহলে এটা তো অলমোস্ট অনেক ভয়ঙ্কর ব্যাপার, অনেক ভয়েরও ব্যাপার হয়েছে আর কি। তার লাগে হয়তো মানুষ এখনো ওই সাহস করতে পারেন না। এখন অব্দি কেউ আইসেন, আমরাই যে যারা স্টার্ট করছিলাম তারাই এখন অব্দি রয়ে গেছে।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রোগ্রাম এখন শেষের দিকে আই গেছে। আমি আমার আগেই সুমন কইছি যে তার একটা সেশন আছে, এটা লিয়ে বার হয়ে গেছে। হ্যাঁ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা প্রচুর দর্শক আছে কলকাতায়, আর অনেকেই প্রশ্ন করিয়া রাখছিল। তো অনেকে কোয়েশ্চেন গুলো আমি সেম দেখে এটা লেগে আর জিগাইছি না এটা। তো বিশেষ ধন্যবাদ আপনার সবরে, ডক্টর নবনীতা, ডক্টর রাজশেখর আর পিনাকরে, সুমন রেও, যে আপনারা সময় বার করে আইসইন। আর অসংখ্য ধন্যবাদ। কলকাতায় এলে আপনার সাথে যোগাযোগ করবা। আর আমরা প্রত্যেক শনি রবিবারই কিছু না কিছু আমরা প্রোগ্রাম রাখি, আর কারণ এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ডেই আমরা সার্ভাইভ করি। আর তো আমরা চাই যে যতটুকু ইনফরমেশন আমরা সিলেটি কালচারের মধ্যেই যারা যারা আছে, যারা চীনা পরিচয় যারা আছে, তার সঙ্গে যদি আমরা কিছু যোগাযোগ করিয়ে যদি করে সাহায্য করতে পারি, এটা আমরা খুব চেষ্টা করি। আর তো এরকম যেরকম পিনাকের বিল্টুয়ে কানেক্ট করিয়ে দিছে, তো সবে শুভ্রজিতে কানেকশন করেছে, অসংখ্য ধন্যবাদ। আবার আমি জানাই কেবিএস আমরা কলকাতা সিলেটি অ্যাসোসিয়েশন থেকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি যে প্যান্ডেমিকটা তাড়াতাড়ি শেষ হইব, আমরা আগে যেরকম আসলাম সেরকম আমরা আবার ফিরে যেতে পারবো লাইফে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।